সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কথাটি সত্যি প্রমাণিত করে দেখতে দেখতে মাস চলে গেল। পূর্ণতা ইরাদের লাল নীল সংসারও জমে উঠেছে। রাশেদ বিয়ে করেছে। ফিহা আজহারের কোল আলো করে বাবু এসেছে। ইকলাবের মামা হওয়ার শখ মিটেছে। বেটা এখন নিজের বৈবাহিক জীবন নিয়ে ভালোই আছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। আর ইরাদ তার ফড়িং নিয়ে পূর্ণতা হাঁটতে হাঁটতে ইরাদের দিকে তাকিয়ে এই কথাগুলোই ভাবছিল। ইরাদের সেদিকে ধ্যান নেই। তারা হাঁটছে সরু পথ ধরে। ইরাদকে দেখে মনে হচ্ছে বিশাল সমাধান করছে মনে মনে। সহসাই তাদের হাঁটার পথ প্রশস্ত হয়ে এলো। দুজনে গিয়ে পৌঁছালো নিস্তব্ধ এক রাস্তায়। রাস্তা যে নতুন করে তৈরি হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। প্রস্তুত রাস্তায় দুপাশে বিস্তীর্ণ ঘাস লতাপাতা। এটা মফস্বলের কোনো রাস্তা নয়, গ্রামে চলাচল উপযোগী সাদামাটা রাস্তা। পূর্ণতা তুড়ি বাজিয়ে ইরাদকে জিজ্ঞেস করল, কার খেয়ালে ডুবে আছেন? ইরাদ ধরা খেয়ে বোকা বোকা হাসলো, কাচুমাচু ভঙ্গিতে বলল, আমার বউয়ের। পূর্ণতা চোখ গরম করে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, সব কিছুতে তেল মারা বন্ধ করেন। আমাকে সামনে রেখে ভাবনায় মশগুল, আবার বুলি ছাড়ছে। ইরাদ পড়ল বিপাকে। তৎক্ষণাৎ তার ফোনে একটি নোটিফিকেশন এলো। ইরাদ তা চেক করতে ব্যস্ত হয়ে গেল, যা পূর্ণতাকে তেলে বেগুনে জ্বালিয়ে তুলল। মুহূর্তেই ইরাদের পেরেশানি উবে গেল। সে পূর্ণতার হাত আলতো করে ধরে বলল, রাগ করে না বউ, এক্ষুনি রাগ ভাঙিয়ে নেব, একটু তাকাও। পূর্ণতা মুখ চোখ উল্টে অন্যদিকে ফিরে গেল। ইরাদ তার রাগ তোয়াক্কা না করে পূর্ণতার হাত শক্ত করে ধরল। ক্ষণকালের ব্যবধানে ছুটতে শুরু করলো। পূর্ণতা তার সাথে তাল মেলাতে পারছিল না। বেজায় রেগে গিয়ে বলল, আশ্চর্য, আপনি এমন অদ্ভুত কাজ করেছেন কেন? এটা কোন ধরনের রাগ ভাঙানো? পূর্ণতা একের পর এক বকাঝকা করছিল। ইরাদ তার থোড়াই তোয়াক্কা করলো, সে ছুটতে থাকলো। পূর্ণতা রাগে আশপাশটা খেয়াল করলো না। ইরাদ আচমকাই দৌড়ের মাঝে ব্রেক কষল। পূর্ণতা পড়তে পড়তে সামনে নিয়ে দাঁড়িয়ে গেল। ইরাদকে ফের কড়া কথা শোনাতে উদ্যত হতেই সামনে তাকিয়ে তাজ্জব বনে গেল। একটি ফুলগাছ ভর্তি ভ্যান গাড়ি চালিয়ে রাদীপ আসে। পরনে লুঙ্গি, মাথায় পেঁচানো গামছা। তার পেছনের অংশে ইকলাবকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে পূর্ণতা আরো অবাক হলো। রাদীপ ভ্যান থামালো পূর্ণতার একদম সামনে। পূর্ণতা ভ্রুকুসকে তাকিয়ে রইল, জানতে চাইল, বিয়ে করবি, দায়িত্ববান হতে বলেছি, তাই বলে ভ্যান চালানো শুরু করবি? রাদীপ দাঁত কেলিয়ে হাসলো। পূর্ণতা পেছনে ফিরে বলল, এই লোক কোত্থেকে টপকালো? ইকলাব এক লাফে নেমে পড়ল। এগিয়ে এসে হাত বাড়িয়ে ইরাদের সাথে হাত মেলালো, কোলাকুলি করলো, যেন বহু যুগ তাদের দেখা নেই। পুরোটা তপ্ত শ্বাস ফেলল। সে সত্যিই হতাশ। ইকলাব ন্যাকামো করে বলল, রাদীপ বলল সে নাকি তার ইকলাব ভাইকে ছাড়া বিয়েই করতে পারবে না, তাই চলে এলাম। পূর্ণতা তার দিকে ভ্রুকুসকে তাকিয়ে প্রশ্ন করল, আর অর্ষি আপু? ইসি পিতির সাথে আছে। পূর্ণতা পুলকিত হলো। ইরাদকে তাড়া দিয়ে বলল, দ্রুত চলুন, অর্ষি আপুর সাথে দেখা করব। ইরাদ তাকে থামিয়ে দিল, বলল, রিল্যাক্স। পূর্ণতা থামলো। ইরাদ কি করতে চাইছে তার বুঝে আসে না। রাদীপ নেমে এলো, বলল, আমি একটা ছোটখাটো ফুলের আর গাছের বিজনেস শুরু করেছি। হ্যাঁ, তো এখন এইসব ভ্যানে ফেরি করে বিক্রি করবি? রাদীপ মাথা নেড়ে বলল, হুম, একজন ডাক্তার ফোন দিয়ে বলল সে নাকি তাদের বিয়ের 5 মাস উপলক্ষে 150টি ফুল গাছ নিতে চায়। তাকে সেল করতে নিয়ে আসলাম। তুই আমাকে এত ছোট ভাবিস না পূর্ণ, আমি ব্যবসা করি রাঘবওয়ালদের সাথে। পূর্ণতা ভ্রুকুসকে তাকিয়ে রইল। তার বুঝতে বেশ কিছু সময় লাগলো। বুঝতে পেরে ইরাদের দিকে তাকাতেই সে চমৎকার হাসলো। পূর্ণতার চোখে পানি চলে এসেছে। এর মধ্যে ইকলাব রাদীপ কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে চলে গেল। ইরাদ এগিয়ে এসে পূর্ণতার চোখের কোণ মুছিয়ে দিল, হেসে বলল, খুশি হলেও কেউ কাঁদে। পূর্ণতা মাথা নেড়ে বলল, ভাগ্যে কান্না লেখা থাকলে হাসতে হাসতে চোখে জল চলে আসে। ইরাদ পূর্ণতার কপালে চুমু খেলো। পূর্ণতা বলল, আপনি আমাকে এত বেশি অবাক করে দেন যে আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কেন? অপ্রাপ্তির খাতায় যখন অনেকগুলো প্রাপ্তি ভর করে, তখন খুশির সাথে ভয়ও হয় যে এই সুখগুলো যদি হারিয়ে যায়। ইরাদ পূর্ণতার হাত ধরে এগিয়ে গেল, বলল, তোমার ডাক্তার সাহেব শুধু তোমার, সে হারিয়ে গেলেও তোমার নামেই হারাবে।
পূর্ণতা হাসল। তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাছ লাগাতে শুরু করলো। বিভিন্ন ভ্যারাইটিসের 90টি গোলাপের চারা, 10টি বেলি, বাকি 50টি কৃষ্ণচূড়ার গাছ। পূর্ণতা ইরাদের দিকে তাকিয়ে জানতে চাইল, এই ক্যালকুলেশনটা আমি বুঝলাম না। ইরাদ মাথা নেড়ে বলল, ভালোবাসার গোলাপগুলো থাকবে আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে, যার রঙগুলো বহন করবে আমাদের প্রতিটা গল্প। আর আমি চাই এই 10টা বেলি 100 বছর বাঁচুক। আর কৃষ্ণচূড়া? ইরাদ পূর্ণতার দিকে ঝুঁকে বলল, কোন এক শীতের রাতে দুটি হৃদয়ের উষ্ণতা ভাগাভাগি করে নেওয়ার গল্প হয়ে থাকবে। পূর্ণতা হেসে গাছ লাগাতে শুরু করলো। তারা রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগিয়ে সর্বশেষ লাল গোলাপ লাগানো হতেই ইকলাব থেকে একটি জবার চারা এসে লাগিয়ে দিল তাদের মাঝে। ইরাদ ভ্রুকুচকে তাকাতেই বলল, এই ফুল ফুটে জোরে গন্ধ বিলিয়ে শুধু তাদের গল্পই থাকবে। পূর্ণতা হেসে ফেলল। চলে যাওয়ার সময়টাতে পূর্ণতা পেছনে ফিরে সদ্য রোপণ করা গাছগুলো দেখল। সে চোখ বন্ধ করে কল্পনা করল, কোনো এক গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল দিনে কিছুটা ফুরফুরে হাওয়ার তালে তালে দোল খাচ্ছে গাছ ভর্তি সাদা লাল পরপর হলুদ লাল গোলাপগুলো। বৃষ্টি ভেজা স্নিগ্ধ বেলি তার ঘ্রাণ ছড়াচ্ছে। কৃষ্ণচূড়াগুলো জেগে আছে লাল রঙে। সে দুপুরে এ পথে চলতে চলতে প্রতীক কি থমকে যাবে? তার মনে কি প্রশ্ন জাগবে, কারা লাগিয়েছে গাছগুলো? কি ছিল তাদের গল্প? কিংবা এত এত শাড়ির মাঝে একা দাঁড়িয়ে থাকা সোনালু জবাটা দেখে কি জানতে ইচ্ছে করবে না? কতটুকু প্রবল ছিল তার টিকে থাকার অসীম প্রচেষ্টা। পূর্ণতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে চলল। তার মনে হলো এই গল্প প্রতীক না জানুক পৃথিবী তো জানবে। আলতো হাওয়ার ঝড়ে পড়া প্রতি ফুলের পাপড়ি জানান দেবে এখানে তারা ছিল একদা এক সময়। সকালের ঠান্ডা আমেজ এখনো বিরাজমান। গ্রামের স্থানীয় বাজার জমজমাট হয়ে উঠেছে। মানুষজন কেনাকাটায় ব্যস্ত। পূর্ণতার নাস্তার হোটেলে বসে এসব পরখ করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের নাস্তা চলে এলো, গরম গরম পরোটা আর ভাজি, সাথে ধোয়া ওঠা চা। পূর্ণতা আগে চা নিল, তার মাথা ধরেছে। সাদমান সাহেব তা দেখে পরোটা টুকরো টুকরো করে প্লেটে দিতে লাগলেন। তিনি ভাবলেন তার মেয়ে বুঝি এখনো ছোট আছে, গরম পরোটা ছিঁড়ে খেতে পারে না। পূর্ণতা বাবার দিকে তাকিয়ে রইল। ছোটবেলায় বাবার সাথে বাজারে এলে নাস্তার সময় তিনি এভাবে পরোটা ছিঁড়ে দিতেন। পূর্ণতা খেতে শুরু করলো। বেতের চালার ফাঁক গলে রোদ আসে। সে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কি খুব রাগ? সাদমান সাহেব মাথা নেড়ে বলল, না তো কেন? এই যে প্রীতির এত দ্রুত বিয়ে দিচ্ছি, তাছাড়া রাফিদকে বোধহয় তোমার পছন্দ হয়নি। সাদমান সাহেব কিছুটা সময় নিয়ে বললেন, না তা নয়, রাফিদ তো ভালো ছেলেই, আমি হয়তো জামাইয়ের জায়গায় বসিয়ে দেখিনি। পূর্ণতা খেতে খেতে বলল, রাফিদ প্রীতির জন্য বেস্ট হবে, বিশ্বাস করো। তাছাড়া ওর সাথে আমাদের কথা হয়েছে, এক্ষুনি প্রীতির উপর কোনো সাংসারিক ঝামেলা চাপিয়ে দেবে না, যত ইচ্ছা পড়বে। সাদমান সাহেবকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পূর্ণতা থামল। আমতা আমতা করে বলল, বাবা প্রীতিটা না ভীষণ অভিমানী, ওর তেমন বন্ধুও নেই। আমার ওকে নিয়ে ভীষণ ভয় হয়, তাই আর কি। সাদমান সাহেব এবারেও নীরবতা বজায় রাখলেন। পূর্ণতা তপ্ত শ্বাস ফেলে বাবার হাতের উপর হাত রেখে বলল, তুমি দেখো ও প্রীতিকে ভীষণ সুখে রাখবে। সাদমান সাহেব চমৎকার হেসে বললেন। ইনশাআল্লাহ। বাবাকে হাসতে দেখে পূর্ণতার মন ভালো হয়ে গেল। খাবার শেষে তারা বেরিয়ে পড়ল, বাকি কেনাকাটা শেষ করলো। সবজির দোকানে পূর্ণতা এটা ওটা ধরে দেখলো, বাবার কাছে দাম জানতে চাইলো। ঠিক সে ছোটবেলার মতোই আরও অনেক কিছু। বাজারের পাশের টকগুলোতে বেশ ভিড়। গ্রামের মুরব্বীরা আলাপ করছে। তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু নির্দিষ্ট নয়। সাদমান সাহেব হাঁটছে, তার পেছনে পূর্ণতা। সে ছোটবেলার মতো করেই সে বাবাকে অনুসরণ করছে। বাবা থামতে সে থেমে যাচ্ছে, বাবা হাঁটতে শুরু করতে সে হাঁটছে। টং পেরিয়ে তারা রিস্কায় উঠবে। পথে মুরব্বীদের সাথে সাদমান সাহেব কুশল বিনিময় করলেন। পূর্ণতা পেছন থেকে মাথা বের করে তাদের সালাম দিল। সে ছোট্টবেলার মতোই। হাঁটতে হাঁটতে পূর্ণতা বেঁকে বসলো। সে ঠোঁট ফুলিয়ে আবদার জানালো আইসক্রিম খাবে। সাদমান সাহেব নাকচ করে দিলেন, বললেন, ঠান্ডা তোমার জন্য ক্ষতিকর। কিন্তু পূর্ণতাকে ঠোঁট উল্টে মাথা নাড়তে দেখে বেশিক্ষণ না করতে পারলেন না। আজ তিনি পূর্ণতার মাঝে বারংবার তার ছোট্টবেলাকার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। পরিশেষে মেয়ের জেদের কাছে হার মেনে পূর্ণতাকে আইসক্রিম কিনে দেওয়া হলো। রিস্কায় বসে আইসক্রিম খেতে খেতে পূর্ণতার ইচ্ছে হলো বাবাকে বলতে,
বাবা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। কিন্তু তা বলা হলো না, বরঞ্চ কঠিন মুখে বলতে হলো, আব্বু, আপনি সব সময় নিয়ম মতো ওষুধ খাবেন, কখনো অনিয়ম করবেন না খবরদার, তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। সাদমান সাহেব মৃদু ভঙ্গিতে মাথা নাড়লেন। বাতাসে ওরা পূর্ণতার হিজাবের ঝাপটায় তার চোখ কেমন ভ্রম সৃষ্টি করছে। তিনি যেন মাকে দেখতে পাচ্ছেন। তার মরহুমা মা তাকে কতদিন শাসন বারণ করেননি। সবাই হাতে হাতে কাজ করছে। আয়োজন খুব বেশি নয়, বেশ ছোটখাটো। পূর্ণতা বসে বসে সবটা দেখছে। মা চাচিরা বিভিন্ন কথাবার্তা বলছে। শাহেদা বেগম প্লেটে করে গরম ভাত নিয়ে এসেছে। পূর্ণতার ছোট ফুপু বললেন, ভাবি, কবুতরের গরম মাংস দিয়ে পূর্ণতাকে কয়টা ভাত খাইয়ে দেন। শাহেদা বেগম ভাত নিয়ে এলেন। পূর্ণতাকে খাইয়ে দিতে লাগলেন। প্রীতি তা দেখে দৌড়ে এলো, মুখ এগিয়ে দিয়ে বলল, আমাকেও একটু দাও। শাহেদা বেগম একসাথে দু বোনকে খাইয়ে দিতে লাগলেন। পূর্ণতা খেতে খেতে মাকে বলল, আব্বু অনেক ভুলভাল কাজ করে, আমি জানি, করলেও বকো না। শাহেদা বেগম চোখ ছোট ছোট করে বলল। সব সময় বাপের কোল টানে। পূর্ণতা ভাত চিবোতে চিবোতে বলল। নিজের খেয়াল রেখো। শাহেদা বেগম চোখ পাকিয়ে বলল। এভাবে কেন বলছিস, মারবো? পূর্ণতা দুদিকে মাথা নেড়ে বলল। আরে ঢাকা চলে যাব তো। পূর্ণতার চাচির বলল, কয়দিন থাকবি না রে পূর্ণ? না, আপনাদের জামাইয়ের কাজ আছে। তুই থেকে জানা কদিন। না, আমি না গেলে ওনার খাওয়া দাওয়াও সমস্যা হয়। পূর্ণতার ফুপু তরকারি নাড়তে নাড়তে বলল। আমাদের পূর্ণ সাংসারিক হয়ে যাচ্ছে। পূর্ণতা হাসলো কোনো কারণ ছাড়াই। প্রীতির কান টেনে ধরল। প্রীতি মুখ কুঁচকে তাকাতেই পূর্ণতা বলল, আজকের পর তো তোর জামাইয়ের জন্য আর মারতে পারবো না। প্রীতি কিছু না বলেই ভাত খেতে লাগলো। সে বুঝতে পারছে না তার কি লজ্জা পাওয়া উচিত। রাত তখন খুব একটা নিশুতি নয়। ব্যস্ত শহরে মানুষের আনাগোনা দৌড়ঝাঁপ লেগেই আছে। মানুষের কঠোর সংগ্রাম কেউ হয়তো খেয়াল করছে না। ফুটপাতে বসে থাকা দুই যুবককে, তাদের মধ্যে একজন এখনও ফুপিয়ে কাছে, আরেকজন নীরবে চোখের জল ফেলছে কিনা বোঝা মুশকিল। এরা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কাঁদিস না ভাই, তোর মেয়েকে আমার ছেলের বউ বানাবো। মেয়ে ছেলে যাই হোক, আমি খুশি। আশ্চর্য, খুশি হলে কেউ এমন কাঁদে? তোর আসলে জীবনটাই উল্টো। ইকলাব কোনো কথা বলল না, মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে আজ কত নক্ষত্র রাজি। ইকলাব বিড়বিড় করে বলল, এই জন্য আমাকে জড়িয়ে ধরেছিস? ইরা তপ্ত শ্বাস ফেলল। সে ইকলাবের কলার টেনে হাঁটতে লাগলো। অর্শির প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পর থেকেই ইকলাব গায়েব। এমন খুশির খবর শুনিয়ে ইকলাবের এহেন কাণ্ডে অর্শি কেঁদে কেটে অস্থির। আজকে পূর্ণতার কিছু টেস্ট ছিল, তাই ইরাত ভীষণ ব্যস্ত ছিল। অবশেষে অর্শির কান্না থামাতে তার ব্যস্ততা চুকাতে হয়েছে। সবাই মিলে যখন ইকলাবকে খুঁজে হয়রান, ইরাত তখন তুড়ি বাজিয়ে তাকে বের করে ফেলল। ইরাত চলে গেল একটা কবরস্থানে। ইরাত যা ভেবেছে তাই। দেখা গেল ইকলাব তার মায়ের কবর জড়িয়ে ধরে কান্না করছে, ঠিক ছোট্টবেলায় যেভাবে কাঁদতো। কোনো কষ্ট পেলে সে তার মায়ের কবরে গিয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো। ইরাদের চোখের সামনে ভেসে উঠল সে ছোট্ট অসহায় ইকলাবের কান্নার দৃশ্য। ইকলাব যখন এভাবে কাঁদতো, ইরাদের ভীষণ কষ্ট হতো। সে তার সমস্তটুকু দিয়ে ইকলাবকে হাসানোর চেষ্টা করত। নীরবতা ছেদ করে ইরাদের ফোন বেজে উঠতেই সে কল অ্যাটেন্ড করল। রাশেদ চিন্তিত হয়ে জানতে চাইল ইকলাব কোথায়। ইরাদ ইকলাবের দিকে এক পলক তাকিয়ে বলল, আমার সাথে আছে, ওদের বল চিন্তা না করতে। কোথায় পেয়েছিস? সে ছোটবেলা থেকে যেখানে পাওয়া যেত। ইরাদ বাদ বাকি কথা সেরিয়ে ফোন রাখলো। ইকলাব এলোমেলো হারছে। আকাশে এতক্ষণ তারা থাকা সত্ত্বেও এখন গুড়ি গুড়িয়ে বৃষ্টি পড়ছে। ইকলাব ইরাদের কাজ চাপড়ে দিল। ইকলাব গলা ছেড়ে গান গাইতে লাগলো। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায় আকাশে জলে থেকে। সেই দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থামি, তবু কতদিন স্পর্শে পাই না তোমায়। ইকলাব রাস্তায় নেমে হাঁটছিল। তার পাশ ঘেঁষে শো করে একটা গাড়ি চলে গেল। ইরাদ তাকে টেনে নিয়ে এলো। ইকলাবকে ধমকে দিতেই সে ইরাদের দিকে তাকিয়ে আওড়ালো, তারা জ্বলা এ রাতে, হয়তো এই জলে থাকা তারা আমার মা, আর এই স্নেহ ভরা আলো মায়ের ঠিকানা।
ইরাত ইকলাবকে বুকে চেপে ধরল। ইকলাব এত বেশি ইমোশনাল হয়ে গেল, সে কেঁদে কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই ইরাত গম্ভীর মুখে বলল, চল ভাই, বাসায় চল, অনেক কাজ আছে, আমার বউকে নিয়ে বাসায় ফিরতে হবে। ইকলাবের মুখের আলো ধপ করে নিভে গেল যেন। সে কড়া গলায় বলল, এই জন্য আমাকে জড়িয়ে ধরছিল। ইরাত মাথা নাড়ালো। ইকলাব মাথা তুলে বলল, ঈশা নিমুখারাম, বউয়ের কাছে যাওয়ার জন্য এমন করতেছিস তাই না? আহা, আমার বউকে কেন টেনে আনছিস? তোর বউ তো কান্না করছে। ইকলাব কথা না বলে চুপচাপ হাঁটতে লাগলো। বাসায় পৌঁছে দেখতে পেল ফিহা, আজহার, রাশেদ সবাই উপস্থিত। ইকলাবকে দেখে অর্শিক কান্নায় ভেঙে পড়ল। সে সবার সামনেই তাকে জড়িয়ে ধরল। অর্শিক থামল না, ইকলাবকে অনবরত কিলঘুষি দিতে লাগলো। ইকলাব বলল, এমন করে না পাখি, আমি মায়ের কাছে গিয়েছিলাম, মায়ের কাছে গেলে আমার সত্যি কিচ্ছু মনে থাকে না। অর্শি ভ্রু কুঁচকে ফেলল। তার বুঝতে কিছুটা সময় লেগেছিল। ইকলাবের গায়ে কাদা দেখে জানতে চাইল, এখন কেন? মাকে বলতে গিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে খুশির খবরটা। অর্শি তপ্ত শ্বাস ফেলল। সবার মাঝে পিনপতন নীরবতা দেখা গেল। অর্শি ছোট্ট মুখ করে বলল, সরি। ইকলাব হেসে ফেলল। তুই কেন সরি বলছিস পাগল? ভুল তো আমার ছিল, সামনে এমন ভুল হবে না। কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছি, সারাদিন কিচ্ছু খাই না, বাদ দে। ইকলাবের সহজ স্বীকারোক্তি। সে সবাইকে নিয়ে খেতে বসে গেল। ইরাত চাইল রাত 12টার আগেই বাসায় ফিরতে, অথচ বাকিরা বলছে আজকের রাতটা থেকে যেতে। ইরাত রাজি হলো না। ইকলাব খেকিয়ে বলল, শালা এত তারা কিসে, পাটটুকু খেয়ে যা। রাত তখন দ্বিপ্রহর শেষ। ইরাত বেশ ধীরে ড্রাইভ করছে। পূর্ণতা হাত বের করে বৃষ্টির পানি নিল। ইরাদের মুখ তা ছিটিয়ে দিয়ে হেসে উঠল। এই কাজটা সে বেশ কয়েকবার করল। ইরাত আচমকা গাড়ি থামিয়ে পূর্ণতার একদম কাছে চলে যেতেই সে পিছিয়ে গেল। বুঝতে পারল না ইরাত রেগে গেল কেন। ইরাত পূর্ণতাকে চমকে দিয়ে বলল, দুষ্টুমি করা হচ্ছে তাই না? এখন আমি একটু করলেই যত বাহানা শুরু হবে ম্যাডাম। পূর্ণতা ইরাতকে দু হাতে ঠেলে দিয়ে বলল, আহ, মাঝ রাস্তায় ঢং করতে আসছে। ইরাত একটু নড়ল না, অটল থেকে বলল, আশ্চর্য, আমি করলেই ঢং? এবারে ইরাত ভীষণ বেপরোয়া হয়ে উঠল। পূর্ণতা ছোট ছোট বাধা কিছুতেই মানল না। হঠাৎ করে পূর্ণতা ইরাতকে থামিয়ে কান সজাগ করে বলল, কোনো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? ইরাত চ উচ্চারণ করে বলল, আবার বাহানা, প্লিজ এখন এটা বলো না যে তুমি ভূত দেখতে পাচ্ছ। আরে না, সত্যি। ইরাত গোমরা মুখে বলল। আমার জানা আছে। পূর্ণতা কিছুক্ষণ কান সজাগ রেখেও কিচ্ছুটি শুনতে পেল না। তারপর গালে হাত দিয়ে ইরাদের দিকে তাকিয়ে বলল, আজব, আমি বাগড়া কেন দেব? স্বামীর আদর তো সব মেয়েরই পছন্দ। ইরাত দুপাশে মাথা নেড়ে বলল, বলছি না, এই রাগ করলাম। পূর্ণতা অসহায় গলায় বলল, শুধু শুধু। ইরাত গাড়ি স্টার্ট দিতে গিয়ে বলল, তবে শুধুই সই। পূর্ণতা ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তাদের পাশ দিয়ে চলে যাওয়া গাড়ির হেডলাইটের আলোয় তার চোখে কিছু পড়ল। সে চেঁচিয়ে উঠল, ইরাত, গাড়ি থামান। আকস্মিক পূর্ণতার চেঁচামেচিতে ইরাত ভরকে গেল। সে দ্রুত গাড়ি থামালো, ব্যস্ত হয়ে জানতে চাইল। কি হয়েছে? পূর্ণতা কথা বলল না। দরজা খুলে চটপট নেমে পড়ল। শব্দটি অনুসরণ করে একটা টিনের চালার দিকে এগিয়ে গেল। দেখতে পেল একটি বাচ্চা ছেলে ভিজে চুপসে আছে। তার কোলে ছোট্ট মেয়েবাবু কান্না করছে। ইরাত ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এগিয়ে এলো। পূর্ণতা দ্রুত বাচ্চাদের বের করে আনলো। ইরাত ছোট্ট ছেলেটাকে সামলে নিল। পূর্ণতা তার কোলের বাচ্চাটিকে নিল। 14-15 মাসের একটি বাচ্চা হবে। তার কান্নার বেগ বাড়ছে ক্রমশই। পূর্ণতা তাকে বুকে চেপে ধরল। কান্না থামাতে চেষ্টা করলো, বলতে লাগলো, কাঁদে না মা, কাঁদে না। অর্শি ইকলাবের বুকে মুখ গুজে আছে। রাজ্যের সব অভিযোগ করছে সে। ইকলাব শুনছে আর তার চুলে বিলি কাটছে। তখনই তাদের সুন্দর এই মুহূর্তে পানি ঢেলে ইকলাবের ফোন বিকট স্বরে বেজে উঠল। ইকলাব চোখ মুখ খিচে একটা গালি দিল। একবার নয়, বারংবার ফোন বাজতে লাগলো দেখে অর্শি তাড়া দিল উঠে ফোন রিসিভ করার। ইকলাব উঠে বসলো। তার ইচ্ছে করছে ফোনটা বাথরুমে ফেলে ফ্ল্যাশ চেপে দিতে। নিহাতি কয়েকদিন আগের কেনা শখের ফোন বলে মহান কাজটা করা হলো না। ইরাদের কল দেখে রিসিভ করেই ইকলাব খেকিয়ে উঠল। শালা তুই কি বিরক্ত করার মতো সবসময় আমাকেই দেখিস? ইরাদ তার কথায় পাত্তা দিল না। তারা দেখিয়ে বলল,
হসপিটালে আয় তো দ্রুত। ইকলাব জমে গেল। তার মাথায় রাজ্যের সব অলক্ষণে কথা ঘুরতে লাগলো। অর্ষি জানতে চাইল। কি হয়েছে? ইকলাব কিছু বলল না, দ্রুত রেডি হতে লাগলো। বেরোনোর আগে জানালো, হসপিটালে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কাজ আছে। হসপিটালে গিয়ে ইকলাব দেখলো ইরাদ পূর্ণতার দুটো বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। সে প্রথমে রেগে যেতে চাইলেও সম্পূর্ণ ঘটনা শুনিয়ে রাগ দেখাতে পারল না। বাচ্চা মেয়েটা 15 কি 16 মাস বয়সের। তার অবস্থা বেশি শোচনীয়। তাদের দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। ইরাদ থানা পুলিশ ইনফর্ম করে দিয়েছিল। ইকলাব হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ঘটনা খুলে বলবি না? ভয় পাইয়ে দিয়েছিস তো। ইরাদ বলল, আসলে সব এমন আকস্মিক হচ্ছিল যে মাথায় আসেনি। ইকলাব ইরাদের মাথায় চাপড় মেরে বলল, কবেই বা ছিল তোর মাথায় কিছু? পূর্ণতার বিরক্তি লাগলো ওদের খুনসুটি। কিছুক্ষণ পর ডক্টর সাহেব এগিয়ে এলেন। পূর্ণতার কাছে গিয়ে জানতে চাইতেই তিনি বললেন, অবস্থা এখন নর্মাল। আজকে রাতটুকু হসপিটালে থাকুক, কালকেই ডিসচার্জ করে দেওয়া যাবে। পূর্ণতা মাথা নাড়ল। ইরাদের দিকে এগিয়ে গিয়ে ডক্টর বললেন, বুঝলেন ডাক্তার সাহেব, ওদের সার্ভাইভ ক্ষমতা প্রশংসনীয়। তা না হলে এইটুকুন বাচ্চা এমন বৃষ্টিতে ভিজে চুপচুপে গিয়েছে, তারপরেও ঠিক থাকার কথা না। পূর্ণতা তপ্ত শ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, মানুষ যখন সংকটাপন্ন অবস্থায় থাকে তখন সার্ভাইভ ক্ষমতা বেড়ে যায় বোধহয়। ডক্টরের সাথে সমস্ত কথাবার্তা শেষ করে ইকলাব বলল, এবার তাহলে চল, আমরা কাল সকালে এসে দেখে যাব। পুলিশ ইনফর্ম করেছি, তারা ইনভেস্টিগেশন করবে বাচ্চাদের নিয়ে। ইরাদ হ্যাঁ না কিছু বলার আগেই পূর্ণতা বলল, আপনারা যান, আমি থেকে যাই। পূর্ণতার কথায় ওরা দুজনেই কিছুটা সংশয় অনুভব করলো। পূর্ণতাকে আশ্বাস দিয়ে ইকলাব বলল, ওদের প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে। পূর্ণতা মাথা নেড়ে বলল, ট্রিটমেন্টের চাইতেও এখন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভরসা। আমার মনে হয় আমি থেকে গেলে ছেলেটা সাহস পাবে, আশ্বাস হবে। তুই যা, আমরা থেকে যাচ্ছি। দেখি ডাবল বেডের কেবিন নেই। ইকলাব মাথা নাড়ল। সব বন্দোবস্ত করে দিয়ে সে বাসায় চলে গেল। বাচ্চা ছেলেটাকে একটা বেডে গরম কাপড় পরিয়ে রাখা হয়েছে। সে এখন ঘুমোচ্ছে। পূর্ণতার মতে ক্লান্তিতে বেচারা নুইয়ে পড়েছে। রাত তখন বেশি। ইরাদ সারাদিনের ক্লান্ত শরীরে পাশের বেডে এলিয়ে দিল। হাত বাড়িয়ে পূর্ণতাকে ডেকে বলল, এসো ঘুমিয়ে যাই, ভীষণ ঘুম পাচ্ছে। পূর্ণতা তার ওড়না দিয়ে ইরাদের চুল মুছিয়ে দিতে দিতে বলল, আপনি ঘুমান, আমি পাশেই আছি। ইরাদের চোখে ততক্ষণে ঘুম ভর করেছে। সে জড়ানো গলায় বলল, এই না রাত জাগলে শরীর খারাপ করবে, এসো ঘুমাও। বলে সে পূর্ণতাকে এক হাতে নিজের বুকের উপর নিয়ে নিল। পূর্ণতা হাসতে লাগলো। ঘুমে লোকটার মাথা গেছে, এভাবে কেউ ঘুমোতে পারে? পূর্ণতা বেশ কিছুক্ষণ ওভাবেই কাটিয়ে দিল। পাশে ইরাদের ঘুম না ছুটে যায়। ইরাদের ঘুম ভারী হয়ে আসতেই পূর্ণতা উঠে গেল। ইরাদের কপালে আলতো চুমু খেয়ে পাশের দিকটায় ফিরল। দেখতে পেল বাচ্চা ছেলেটা চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা হেসে তার দিকে এগিয়ে গেল। তার মাথায় আলতো হাত রেখে জানতে চাইল, এখন কেমন লাগছে? সে ঠোঁট এড়িয়ে বলল, ভালো। পূর্ণতা তার মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিল। প্রশ্ন করল, তোমার নাম কি? ঈশান। ছেলেটির ভীতু গলার স্বর পূর্ণতা বুঝতে পারছে। পূর্ণতা হেসে ফেলল। ভয় পাচ্ছ তুমি? এবারে সে সাহস করে জানতে চাইল, আমার বোন কোথায়? সে আছে, ডাক্তাররা তাকে দেখছে। ছেলেটির মুখে এই পর্যায়ে আতঙ্ক দেখা গেল। পূর্ণতা তাকে ফের আশ্বস্ত করে বলল, ও সুস্থ আছে, আজকেরটুকু ডাক্তাররা দেখে শুনে রাখলেই হবে। বাচ্চা ছেলেটি চোখ পিটপিট করে তাকিয়ে রইল। তার বয়সে আনুমানিক 6 কি 7 হবে। পূর্ণতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পেও না, ঘুমাও, আমি আছি। না, আমাকে উঠতে হবে, বোনের জন্য খাবার খুঁজতে হবে। আজ সারাদিন সে কিচ্ছুটি খায়নি। পূর্ণতা বাচ্চা ছেলেটির রোবটিক কথা শুনে কেমন থমকে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, চিন্তা করো না, তোমার বোনের খাবার আমি কিনে এনেছি, তোমার খাবারও কেনা আছে। ব্যাস, স্যালাইন শেষ হতেই আমরা সবাই মজা করে খাবো। ছেলেটিকে বিভ্রান্ত দেখালো। সে পূর্ণতার দিকে অপলক তাকিয়ে রইল। পূর্ণতা তাকে আশ্বস্ত করে বলল, সত্যি বলছি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি।
ছেলেটা পূর্ণতার দিকে অনিমেষ তাকিয়ে রইল। পূর্ণতার নরম আঙুল বিচরণ করছে তার চুলের গোড়ায় গোড়ায়। তার চোখ সহসাই বুজে আসতে লাগলো। দীর্ঘদিনের এক ক্লান্তি যেন তাকে ঘিরে ধরেছে। এই রমণীর মুখের আদল কেমন মায়াবী ঠেকছে মায়ের মতো। তার ইচ্ছে করলো সেদিকেই তাকিয়ে থাকতে দেখতে, অথচ তার চোখ জোড়ায় রাজ্যের সব ক্লান্তি। কানে বাজছে এক ঘুম পাড়ানি গান। পরের দিন বাচ্চাদের নিয়ে সবাই বেশ দোটানায় পড়ল। পুলিশ তাদের কোনো ঠিকানা বের করতে পারেনি, তাদের হারানো নিয়ে কোনো রিপোর্ট করা হয়নি। সকলে বেশ হতাশ হলো। বাচ্চা ছেলেটার মুখ থেকে ঘটনা শোনার চেষ্টা চলল। পূর্ণতা বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু, তুমি কি বলতে পারবে কি হয়েছিল? হ্যাঁ, পারবো। তাহলে বলো। ছেলেটি বলতে লাগলো। সবাই অধীর আগ্রহে তার কথা শুনছে। আমার মা একদিন বলল আমার জন্য বোন আনবে, কিন্তু বোন আনতে গিয়ে মা হারিয়ে গেল। তারপর সবাই মাকে কবরে রেখে এলো। বাবা বলেছে বোনের জন্য মা চলে গেছে, তাই সে আমাদের আর ভালোবাসে না। তার এইটুকু উদ্যোক্তি শুনেই সবাই হতভম্ব হয়ে গেছে। পূর্ণতা তাকে কাছে টেনে নিল, আদর করে বলল, তারপর তোমরা রাস্তায় কি করে এলে? ছেলেটি কান্না চোখে বলতে লাগলো, বাবা আর একটা মা এনেছিল, বলেছে এটা নতুন মা, আমাকে আর বোনকে ভালোবাসবে, দেখে রাখবে। কিন্তু সে তো একটু মায়ের মতো ছিল না, আমাদেরকে একটুও ভালোবাসতো না। নতুন বলেছে আমার নতুন বলেছে আমরা রাক্ষস, আমাদের মাকে খেয়ে ফেলেছি, তাকেও খেয়ে ফেলবো, তাই আমাদের ছেড়ে চলে গেছে। বাকি কথাটুকু শেষ করতে পারল না। তার টইটুম্বুর চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। পূর্ণতা তাকে জড়িয়ে ধরে বলল, তারপর কি হয়েছিল? একদিন নতুন মা আমাদের বেড়াতে নিয়ে এসেছিল এখানে। আমাকে বলল বোনকে নিয়ে বসতে, সে আমাদের জন্য মজা কিনে আনবে। সেই যে গেল, আর এলো না। উপস্থিত সবাই হতবিহ্বল হয়ে গেল। ইকলাব তপ্ত শ্বাস ফেলল। বাচ্চা ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জানতে চাইল, তোমরা এভাবে কতদিন আছো? আর তুমি নিজেই তো ছোট বোনকে কিভাবে সামলেছো? সে ফটাফট জবাব দিল, কতদিন তো জানি না। আমাকে বোনকে ফুল দাদু রাখতো, কিন্তু কিন্তু বলে সে কিছুটা সময় নিল। ইরাদ তাড়া দিয়ে জানতে চাইল। কি কিন্তু? সে আঙুলে ঘুনে ঘুনে বলল, আজ এত দিন ফুল দাদু মারা গেছে, গাড়ি তাকে মেরে দিয়েছে। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে তাকে জড়িয়ে নিয়ে বলল, ইসে তো মর্মান্তিক, তুমি কেঁদো না। ইকলাবের মনে হলো জীবন নিয়ে তার যত দুঃখ সব মিলিয়ে যাচ্ছে এই বাচ্চাদের দেখে। এইটুকু বয়সে জীবন তাদের প্রতি এত কঠোর। উপস্থিত সবাই বেশ কিছু সময় কথা বলতে পারল না। দীর্ঘক্ষণ পর অফিসার বলে উঠল, তাহলে আর কি, ছোট বাচ্চা কোথায় দত্তক দিয়ে ছেলেটাকে কোনো ইয়াতিমখানায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন কেসগুলো সাধারণত এভাবেই হয়। বাচ্চা ছেলেটা কি বুঝলো সে জানে না। তার কান্নার বেগ বাড়তে লাগলো। শব্দহীন সে কান্নার জোরে পূর্ণতাও কেঁপে কেঁপে উঠছে। সে নিতান্তই ছোট্ট এতিম শব্দটির ভার বোঝার ক্ষমতা নেই। শুধু এতটুকুই তার চোখের আকুতি জানান দিল কি নির্দয় জীবন এখন তার কাছ থেকে বোনটাও কেড়ে নিতে চাইছে। পূর্ণতা তার হাত শক্ত করে ধরেছিল, তা ক্রমশই ও শক্ত হতে লাগলো। ইরাত এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মরণব্যাধি ক্যান্সার নিয়ে তার চোখে কখনো জলের দেখা যায়নি। আজ ওই আখিজোড়া জলে টইটুম্বুর। ইরাত পূর্ণতার চোখের দিকে তাকালো। পূর্ণতা কিছু বলতে চাইলেও কয়েকবার ঠোঁট নাড়ল। বারংবার ঢোক গিলিয়ে ছেঁড়া কিছুই বলতে পারল না। চোখে দেখে মনে হলো সাহস করে উঠতে পারছে না। ইরাত হাসল। তার প্রেয়সী তার কাছে সব আবদার করে বসে খামখেয়ালিতেই। আজ সে আখি জোড়ায় দ্বিধা দেখে ইরাদের বড়ই আশ্চর্য লাগলো। সে খানিকটা হেসে বলল, অফিসার, আমরা যদি ওদের দায়িত্ব নেই। সবাই বিচলিত হয়ে তাকালো তার দিকে। তাদের বেশ দ্বিধান্বিত দেখাচ্ছে। ইরাত হেসে বলল, আমি আর আমার স্ত্রী যদি ওদের বাবা মা হতে চাইছি। ব্যাপারটা হজম করতে সবাই কিছুটা সময় নিল। ইকলাব হেসে এগিয়ে এসে ইরাদের কাজ চাপড়ে দিয়ে ডক্টর এবং পুলিশ সদস্যরা আপ্লুত হলো। পুলিশ অফিসার ইরাদের সাথে হাত মিলিয়ে বলল, আমি মনে প্রাণে চাইছিলাম একটা মিরাকেল হোক। ওদের আলাদা করতে আমার মন চাইছিল না। এত বড় সিদ্ধান্ত মানুষ এত দ্রুত নিতে পারে না। আপনি আর আপনার স্ত্রী সত্যি মহৎ প্রাণের।
ইরাদ সকলের সাথে কোলাকুলি করলো। ইকলাব ছুটলো আনুষ্ঠানিকতার স্বার্থে। সকলে সরে যেতে পূর্ণতা ইরাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইরাদ তার কপালে আলতো চুমু খেয়ে বলল, পাগল একটা। পূর্ণতা ইরাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ণতা সেদিকে মুহূর্তের পর মুহূর্ত বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। ফেরার পথে ইরাদ ড্রাইভ করছিল। পূর্ণতা বাচ্চাদের নিয়ে পেছনে বসলো, তার কোলে মেয়েবাবুটা আর পাশে বসে বাচ্চা ছেলেটা। ইরাদ অজান্তেই মিররে তাদের বারবার দেখছিল। এই দৃশ্য তার পরিবারের, হ্যাঁ আজ থেকে তার পরিবারেরই। ফেরার পথে ইরাদ টুকটাক শপিং করলো। পূর্ণতা নামেনি, সে ছোট্ট বাবুকে কোলে নিয়ে বসেছিল। এতদিন পর পেয়ে ছোট্ট ছানার মতো সে পূর্ণতার বুকে লেপটেছিল। ইরাদ ঈশানকে নিয়ে শপিং মলে গিয়েছে। ইরাদ যখন তার আঙুল বাড়িয়ে দিয়ে বলল, বাবার হাত ধরো, নয়তো হারিয়ে যাবে। ঈশান বাচ্চা ছেলে, বাবা নামটা তার কাছে অধরাই থেকে গেছে। তবে সে হারিয়ে যাওয়া থেকে বাঁচার ভয়ে বেশ কুপোকাত। এই সময়ে সামনের ভদ্রলোককে তার বেশ ভরসাযোগ্য মনে হলো। সে অতশত বোঝে না, তবে এইটুকু বুঝতে পারছে বাবা শব্দটা আপন হৃদয়ে কেমন ঝড় তোলে। তার হৃদয়ের ঝড়টা ক্রমশই তীব্র হতে লাগলো। তার চোখের উপর একখানা মুখের আদল ক্রমশই ঝাপসা হয়ে এলো। সে চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পেল রৌদ্রোজ্জ্বল পথে তার হাত ধরে রাখা লোকটার হাসি হাসি মুখখানা মারাত্মক সুন্দর। বাসায় ফিরে পূর্ণতা ব্যস্ত হয়ে পড়ল। ইরাদ তাকে সাহায্য করেছিল। তখনই তার বাবার ফোন এলো। ইমদাদ হকের সাথে ইরাদের বিস্তর আলাপ চলল। পূর্ণতা কেমন ভয় হতে লাগলো, কি জানি সবার প্রতিক্রিয়া কেমন হয়, ইরাদ কোনো দুঃসংবাদ দেয় কিনা। কিছু সময় পর ইরাদকে হাসি মুখে ফিরতে দেখা গেল। ইরাদ পূর্ণতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাবা বলেছে বাচ্চাদের নাম ঠিক করতে, সে বিকেলে আসবে। পূর্ণতা ঘুমন্ত বাচ্চাদের দেখে কিছুক্ষণ ভাবলো। ইরাদের দিকে ফিরে তার গলা জড়িয়ে ধরে বলল, ওর একটা নাম আছে ঈশান। এই নাম সমেত পুরো নাম হবে ঈশান আফরান প্রণয়। ইরাদ অবাক নয়নে পূর্ণতাকে দেখল। তার নাক টেনে দিয়ে বলল, বাকিজন আমাদের আর কি হবে? আমাদের প্রণয়। ওর নাম বোধ হয় ইসি টাইপ কিছু, আধো আধো এইটুকু বলতে পেরেছে। তার ভাই, সে হবে ঈশিতা আফরান প্রাপ্তি। হুম, আমাদের প্রণয়ের প্রাপ্তি। ইরাদ চমৎকার হাসলো। পূর্ণতাকে সম্পূর্ণ জড়িয়ে ধরে বলল, আমাদের প্রাপ্তি। বেশ কিছু সময় পর পূর্ণতা লাফিয়ে উঠল। ইরাদ চমকে জানতে চাইল, কি হয়েছে? পূর্ণতা ইরাদের দুগালে হাত রেখে বলল, ডাক্তার সাহেব, ফাইনালি আপনি একটা হ্যাপি ফ্যামিলি ফটো পেতে যাচ্ছেন। ইরাদ কিছুক্ষণ থমকে রইল। সত্যি তার ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ফটো হবে। ইকলাব অনেক গিফট শপিং নিয়ে হাজির হয়েছে। সে বেজায় খুশি। এতদিন ভীষণ দুশ্চিন্তায় কাটছিল। ইরাদকে বেয়াই বানানো নিয়ে এখন আর কোনো সমস্যায় পড়তে হবে না। ওর ছেলে মেয়ে দুটোই বড়। এবারে তার ছেলে কি মেয়ে যাই হোক, কোনো ঝামেলা হবে না। তবে ইরাদকে খুলে দেখালো না। সে গম্ভীর হয়ে জানতে চাইল, এত জিনিসপত্র কেন এনেছিস? অর্ষি বলল, নিয়ে এলাম, তারপর কবে না কবে ফিরি। ইকলাব প্রতি উত্তর করল না, বরং সোজা হেঁটে বাইরের দিকে চলে গেল। অর্ষি পূর্ণতার কাছে গেল। ব্যস্ত হাতে পূর্ণতার সব সামলে পরিপূর্ণ মা হয়ে ওঠার চেষ্টা অর্ষির কাছে দারুণ ঠেকল। ইরাদ গিয়ে সোজা ইকলাবের পিঠে ধরাম ধরাম দিল। ব্যঙ্গ করে বলল, চলে যাচ্ছিস, একবারও বলার প্রয়োজন বোধও করলি না? আরে অর্ষি ওর মায়ের কাছে থাকতে চাইছে। ইরাদ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পালাচ্ছিস? ইকলাব উচ্চস্বরে হেসে উঠল। ফের করে নিভে গিয়ে বলল, পালানোই যে আমার ধর্ম। ইরাদ তার চোখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করল। ইকলাব ইরাদের কাজ চাপড়ে দিয়ে বলল, আগে সবসময় ভাবতাম আমি যদি পূর্ণর চিঠিটা তোর কাছে না পৌঁছাইতাম তবে সব আমার মতো হতো। দিয়েছিলি কেন? আমার অত সাহস নেই, আমি শুধু পালাতে শিখেছি। ইরাদ শান্ত দুপুরে বাগানে দাঁড়িয়ে পূর্ণতাকে দেখছিল। সে কোমরে কাপড় গুজে একটা গাছ ঠিক করছিল। ইরাদ কেমন যেন ধ্যানে চলে গেছে। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণতা চোখে মুখে দুষ্টতার ছাপ নিয়ে এগিয়ে এলো। সে খুব কাছে চলে আসতেই ইরাদ সবটা খেয়াল করল। পূর্ণতা তার বুকের বাম পাশে হাত রেখে চোখ মারল। ইরাদ ঠোঁট এড়িয়ে হেসে প্রশ্ন করল, আজ বউ স্বয়ং রোমান্টিক মুডে, মেঘনা চাইতেই বৃষ্টি।
পূর্ণতা কোনো কথা বলল না। সে তার খোপায় গেঁথে রাখা সাদা গোলাপটা একটানে বের করে আনলো। তার চুলগুলো ঝরঝরিয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। ফুলটা ইরাদের দিকে এগিয়ে দিয়ে বলল, ফর মাই হট ডাক্তার সাহেব। একে তো নাসনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। ইরাদ পূর্ণতাকে একটানে কাছে নিয়ে গেল, কোমর চেপে ধরে জানতে চাইল। আর পূর্ণতাও কম যায় না। সে গোলাপটা ইরাদের কপালে ছুঁয়ে ঠোঁটের কাছে এনে থামালো। ইরাদ ফুল টেনে নিল নাকের কাছে। তার খাড়া নাকের সাথে ফুলের ছোট্ট দুর্বল কাটার সংঘর্ষ ঘটল। পূর্ণতা এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ও ও কি ডাক্তার সাহেব, ডোজ কি বেশি পড়ে গেছে? ফুলের গ্রান না নিয়ে ডাটা শুকছেন? ইরাদ হেসে বলল, ডাটায় আমার বউয়ের চুলের ঘ্রাণ লেগে আছে, যা আমার নিজস্ব কস্তুরী। পূর্ণতা চোখ উল্টে বলল, ফ্লার্টিং লেভেল ইনফিনিটি। তখনই প্রণয় দৌড়ে এলো। তার কোলে প্রাপ্তি। তাকে দেখে ওরা দুজনেই দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। প্রণয় দুজনের মুখের দিকে তাকিয়ে বলল, বোন কাঁদেছে। ইরাদ তাকে ছো মেরে নিয়ে নিল, বলল, চলো যাই, বাবা তোমাকে ফুল দেখাবে। ইরাদ হাঁটা দিল। প্রণয় পূর্ণতার পাশেই দাঁড়িয়ে রইল। ইরাদ পূর্ণতার ছেলে হয়ে যাওয়ার আজ বেশ কয়েকদিন হলো। প্রাপ্তির ছোট বাবু ওদের বাবা মা ডেকে হয়রান হলেও প্রণয় এখনো সমর্থনবিহীন। পূর্ণতা হাল ছেড়ে দিয়েছে প্রণয়ের ক্ষেত্রে। সে প্রণয় হুট করে পূর্ণতার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, মা চলো আমরাও দেখব। পূর্ণতা কিছুটা চলে গিয়েও থেমে গেল। অবাক হয়ে জানতে চাইল, কি বলে ডেকেছো তুমি আমায়? প্রণয় ছোট করে বলল, মা। পূর্ণতা আপ্লুত হলো। আবার বলো। প্রণয় ঠোঁট এড়িয়ে বলল, মা। পূর্ণতা দুহাত প্রসারিত করতেই প্রণয় এসে তাকে জাপটে ধরল। সে তাকে মা ডাকতে লাগলো। পূর্ণতা তাকে কিছুক্ষণ আদর দিল, তারপর চুপটি করে জানতে চাইল, বাবাকে কবে ডাকবে? প্রণয় ফিসফিসিয়ে বলল, যেদিন তার ভীষণ মন খারাপ হবে। কেন? তারপর আমি বাবা ডাকলে মন ভালো হয়ে যাবে। পূর্ণতা প্রণয়ের গাল টেনে দিল। সে ভেবেছে প্রণয় গম্ভীর হবে হয়তো, অথচ এত মিষ্টি একটা বাচ্চা সে। ইরাদ তাদের ক্যামেরাবন্দি করে নিল। সে ছবিখানা দেখাতে ওদের কাছে ছুটে এলো। তার কোলে প্রাপ্তি, তার গলা জড়িয়ে আছে। পূর্ণতা প্রণয় তাকে ঘিরে দাঁড়িয়ে। এত সুন্দর দৃশ্যখানা দূর থেকে দেখছিল রাজিয়া বেগম। তিনি দেখলেন তার ছেলে ঠিক কতটা খুশি। তিনি বুঝতে পারলেন না, যেখানে আমদুত মিলেমিশে একাকার, তিনি শুধু শুধু কেন আঁটি হয়ে থাকবেন। ভাবলেন ছেলে বউয়ের সাথে সব ঠিক করে নেয়ার কথা। রাজিয়া বেগম অবাক হয়েছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণতা তার সাথে যেভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা সত্যিই ভালো, বিনয়ী। তিনি এর আগেও পূর্ণতার সাথে কথা বলেছেন, মুগ্ধ হয়েছেন। সে সময়ে চাইতেন এমন একটা মেয়ে তার ছেলের বউ হোক। অথচ যখন হলো তখন পরিস্থিতি বদলে গেল কেমন। তিনি আর বেশি ভাবতে চাইলেন না। পূর্ণতাকে উদ্দেশ্য করে বললেন, তো তোমরা কবে যাবে বলো? পূর্ণতা ইরাদের দিকে এক পল তাকিয়ে বলল, আমরা অবশ্যই যাব, তবে একটা শর্ত আছে। সবার কপালে ভাঁজ পড়ল বোধ হয় শর্তের কথা শুনে। রাজিয়া বেগম জানতে চাইলেন, কি শর্ত? পূর্ণতা বলল, আমরা সবাই মিলে আগে একটা ফ্যামিলি ফটো তুলব। অতঃপর সেদিন কোনো প্ল্যানিং ছাড়াই ইরাদ একটা হ্যাপি ফ্যামিলি ফটো পেয়ে গেল। সে যখন ছবিটা জুম করে দেখছিল তখন পূর্ণতা পেছন থেকে এসে তার হাত জড়িয়ে ধরল। ইরাদের কাছকে সে দাঁড়িয়ে বলল, কথা কিন্তু রাখা হয়ে গেছে ডাক্তার সাহেব, আপনাকে আমি একটা হ্যাপি ফ্যামিলি ফটো উপহার দিয়েছি। ইরাদ তার দিকে তাকিয়ে চমৎকার হেসে মাথা নাড়ল। একই সময়ে অদ্ভুতভাবে তার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সাদমান সাহেব প্রণয়ের দিকে তাকিয়ে আছে। তার মেয়েকে খুব দ্রুত বিয়ে হলেও এত বড় নাতি থাকতো কি না বুঝতে পারছেন না। তবে তিনি কিছুটা খুশি, এই যে এখন মসজিদে যাচ্ছে প্রণয় তার সাথে যাচ্ছে। তার সবসময় স্বপ্ন ছিল মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বাচ্চা ছেলে তার আঙুল ধরে নামাজ পড়তে যাবে। তার ছেলে হয়নি, এই ইচ্ছেটা পূরণও হয়নি। তবে আজ নাতি নিয়ে যেতে পারছে, এই ব্যাপারটা তাকে বেশ শান্তি দিচ্ছে। রাতে পূর্ণতা রান্না করেছে, তাকে সাহায্য করেছে রাজিয়া বেগম। তার গ্রামের বাড়িতে এসেছে আজ এক সপ্তাহ প্রায়। রাজিয়া বেগম দেখতে পেলেন এক জীবনে এই প্রথম তার সংসার পরিপূর্ণ। রাতে খাবার টেবিলে তার চোখে জল এসে গেল।
স্বামী সন্তান নিয়ে এই প্রথম তিনি একসাথে খেতে বসেছেন বোধহয়। খাওয়ার সময় তারা কত গল্প করেছিল। রাজিয়া বেগম অশ্রুসিক্ত চোখে সবটা দেখছিলেন। খুব বেশি আনন্দিত হওয়া থেকে নিজেকে সহসাই সংবরণ করে নিল। এমনিতেই তার কপালে সুখ সহ্য হয় না, যদি নিজেরই নজর লেগে যায়। রাত তখন খুব বেশি নয়। পূর্ণতা প্রীতি বারান্দায় বসে আছে। প্রীতি সকালেই চলে এসেছে এ বাড়িতে। প্রণয়ের নানা নানির সাথে ভাব হয়ে গেছে, তাই চলে গেছে তাদের সাথে। কিন্তু এখন রাতে এসে তার বোনের জন্য, মায়ের জন্য কান্না পেয়ে যাচ্ছে। অগত্যা ইরাদকে রাতেই বেরোতে হলো তাকে আনার জন্য। প্রাপ্তিকে তার দাদি ঘুম পাড়িয়ে দিয়েছে। প্রীতি চা আরেকবার নাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলো, তোর মগে আর চিনি লাগবে? পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, না, আমি একটু কড়া চা খাই। প্রীতি মাথা নাড়ল, কিছুক্ষণ পর হেসে বলল, তোর মনে আছে আমরা আগে বলতাম আমাদের যখন অনেক টাকা হবে রোজ বড় এক মগ চা খাবো? পূর্ণতা হেসে ফেলল, আরো কত কি বলতাম আমরা, তাই না? এখন আর এসব মাথায় আসে না। কি সব মাথায় আসে শুনি? কিভাবে সবাই ভালো থাকবে, সব ঠিক থাকবে। বাহ, আমাদের প্রীতি বেশ বড় হয়ে গেছে দেখছি। প্রীতি মুচকি হেসে আকাশের দিকে তাকালো, কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, শুকতারা দেখা যাচ্ছে না আজ। বোনের কি ঝগড়া হয়েছে? পূর্ণতা হেসে ফেলল শব্দ করে। এটা জরুরি নয় সব সময় বোনেরা একসাথে থাকবে। কিছু সময় একসাথে না থেকে সঙ্গ দেওয়া যায়, এটা জানিস? প্রীতি এত জটিলতা বোঝে না, সে মাথা নাড়িয়ে বলল, না তো, তা কিভাবে? পূর্ণতা প্রীতির মাথা হালকা চাপড়ে দিয়ে বলল, সব আবার বলে বোঝাতে নেই, এটাও বুঝে যাবি কোনো এক সময়। প্রীতি মাথা নাড়ল, কিছুক্ষণ পর আবার বলে উঠল, আপু তোর মনে আছে আমরা আগে পৃথিবী ঘুরে দেখার প্ল্যান করতাম, আর কত কিছু, কিন্তু এসব কিছুই হবে না, তাই না? পূর্ণতা হাসলো, বিড়বিড় করে বলল, আরে জীবনে আমাদের বাবা গরিব থাকবে না, আমাদের কোনো সময় স্বল্পতা টানাপোড়েন থাকবে না, আমরাও সেদিন সুখী মানুষ হব, আমাদের তখন সব হবে। কিন্তু আফসোস, জীবন একটাই। সেদিন রাতে ইরাদ ফিরেছিল বেশ রাত করে। পথে প্রণয় ঘুমিয়ে গিয়েছিল। পূর্ণতা প্রণয় প্রাপ্তিকে একসাথে শুইয়ে দিল। ইরাদ ফিস ফিস করে বলল, ওদের খুব মায়া মায়া লাগছে না? পূর্ণতা মাথা নেড়ে বলল, কিন্তু ডাক্তার সাহেব, আমি না থাকলেও আপনি ওদের কখনো ছেড়ে যাবেন না বলে দিলাম। ইরাদ হেসে ফেলল, পাগল, আমি আর তুমি তফাৎটা কি? এবারে পূর্ণতা খিলখিল করে হাসতে লাগলো। ইরাদ বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। পূর্ণতা তার খুব কাছে গিয়ে বলল, জানেন ডাক্তার সাহেব, আপনার কাব্যিক কথাবার্তা শুনে আমার একটা গান মনে পড়ছে। ইরাদও ফিসফিসিয়ে জানতে চাইল, কি সে গান? পূর্ণতা ইরাদের দুষ্টুমি বুঝতে পারল, তার নাক টেনে দিয়ে বলল, আমি সেদিন লাল ফ্রক করে লাল শাক ক্ষেতের আল ধরে নামছিলাম, তখন রাস্তার পাশে দিয়ে যেতে যেতে একটা গাড়ি থেকে বাজছিল, যদি এক দেহেতে দুজনারই দিত বিধি দম, যদি এক কবরে দুজনই থাকার করিত নিয়ম, তবে তোমায় ভালোবাসিতাম, জনম জনম কাছে আসিতাম। পূর্ণতার কণ্ঠে গানটা শুনে ইরাদ চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর পূর্ণতার গালে নাক ঠেকিয়ে বলল, তবে ভালোবাসা আর ভালোবাসা থাকতো না, হয়ে যেত কেমন আপেক্ষিক, কবর হতো না সবচেয়ে প্রেমময় সমাধিক্ষেত্র, ভালোবাসাটা হয়ে যেত শুধু জাগতিক। পূর্ণতা ইরাদের দুগালে হাত রেখে চুমু খেল। ইরাদ চোখ সরিয়ে নিল। পূর্ণতা তার গাল মুছিয়ে দিল। সহসাই ইরাদের দুগাল গরম হয়ে উঠল। সে আর্তনাদ করে বলল, আমি মোটেও এত স্ট্রং নই পূর্ণ, আমি ভীষণ ভঙ্গুর। তুমি একটু আমাকে এই গায়কের নামটা বলবে? আমারও কেমন মনে হচ্ছে এক কবরে দুজন থাকার নিয়ম হলে আমার মুশকিল আসান হতো। পূর্ণতা ইরাদের দু চোখে চুমু খেয়ে বলল, আমার জন্য একটু কাঁদবেন ডাক্তার সাহেব? ইরাদ উদ্ভ্রান্তের ন্যায় তাকিয়ে রইল। পূর্ণতা থেমে থেমে বলল, জানেন তো, হারানোর ভয়ে প্রিয় মানুষের চোখে জল দেখতে পৈশাচিক আনন্দ হয়। শুনেছি আমি যখন চলে গিয়েছিলাম তখন আপনি খুব কেঁদেছিলেন। এটা ভীষণ খারাপ দেখায় না বলুন? আমার জন্য কাঁদবেন, আমি দেখবো না পুরো দুনিয়া দেখবে? আমি না এই ব্যাপারটা সহ্য করতে পারি না। আপনি একটু আমাকে হারানোর ভয়ে কাঁদুন, আমি দু চোখ ভরে দেখব। সেদিনের কৃষ্ণপক্ষ সাক্ষী শক্তপোক্ত হৃদয়ে অধিকারী কসাই উপাধিধারী ডক্টর ইরাদ কেঁদেছিল অঝরে, কেঁদেছিল নিজেকে উজাড় করে। আর পূর্ণতা বারংবার তার ডক্টর সাহেবের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, আমার অগোচরে আপনি একটু কাঁদবেন, খবরদার।
আপনার চোখের জল শুধুমাত্র আমার জন্য আর পুরো দুনিয়ার জন্য থেকে তো রেস্ট্রিক্টেড করা হলো। পূর্ণতা একটা নীল শাড়ি পরেছে, চোখে কাজল এঁকেছে, চুলগুলো আঁচড়ে খোপা করে নিয়ে আয়নার এক পলক নিজেকে দেখে ইরাদকে খুঁজতে লাগলো। পেছন থেকে ইরাদ পূর্ণতার কানে চিমটি কাটতে সে রেগে পেছনে ফিরল, কিন্তু সাদা পাঞ্জাবিতে নিজের শুদ্ধ পুরুষকে দেখা মাত্রই রাগ কেমন জল হয়ে গেল। পূর্ণতা হাতের রজনীগন্ধার মালাখানা এগিয়ে দিয়ে বলল, নিন, পরিয়ে দিন। ইরাদ চোখ মুখ কুঁচকে বলল, আমি কিভাবে পড়াবো? বিয়ে করেছেন কয়দিন পর? 6 মাস হবে, অথচ এখনো খোপায় মালা পরাতে পারেন না। ভেরি ব্যাড। ইরাদ পূর্ণতার নাক টেনে দিয়ে বলল। তাই কিছুক্ষণের মধ্যেই ইরাদ খোপায় মালা পরানো শেষ করল, যদিও ভীষণ নড়বড়ে। পূর্ণতা আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, চলুন সই, পাস করছেন। ইরাদ হেসে ফেলল। পূর্ণতা মাথায় একটি ওড়না জড়িয়ে নিল, তারপর ঘুমিয়ে থাকা প্রণয় প্রাপ্তির কপালে চুমু খেল। ইরাদকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওদের কেমন আদর আদর লাগছে না? ইরাদ মাথা নাড়ল। পূর্ণতা তাদের আরও কিছুক্ষণ আদর দিল, উঠে এসে বলল, এই ছানাগুলোকে কখনো ছেড়ে যাবেন না তো ডাক্তার সাহেব, কথা দেন। ইরাদ পূর্ণতার চুল ওড়না আড়ালে সহিয়ে সালামত রাখতে রাখতে বলল, তুমি কখনো ছেড়ে যেতে? হুম। তাহলে আমি কিভাবে যাব? পূর্ণতা হেসে ফেলল। ইরাদ তার হাত ধরে এগিয়ে গেল। বাড়ির সদর দরজা খুলে দুজনে মেঠো পথ ধরে এগোতে লাগলো। সুফল সাদিকের পর মুহূর্তে এখনও চারপাশে নীরবতা বিরাজমান। আজ তারা দুজনে একসাথে নামাজ পড়েছে। ইরাদ পূর্ণতার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছে। এই নৈসর্গিক মুহূর্তের কথা মনে পড়তেই পূর্ণতার মন ভালো লাগাই ছেয়ে গেল। তার মনে হলো সময় ছাড়া জীবন তাকে আর কি দেয়নি, সবটাই দিয়েছে দুহাত ভরে। শুধু পূর্ণতা নিতে পারছে না। তার ঠোঁটের কোণে জীবনের প্রতি এক বাঁকা হাসি দেখা গেল। চারিপাশে তখন মৃদুমন্দ বাতাস বইছে, আবহাওয়া বেশ ঠান্ডা। ইরাদ পূর্ণতার কাছে এগিয়ে এসে বলল, বোধহয় বৃষ্টি হবে। পূর্ণতা হেসে বলল, হোক কেবল। বৃষ্টি হলে আমি আমার ডাক্তার বাবুকে বুকে লুকাবো, তিনি আমাকে ঠিক আগলে নেবেন। ইরাদ হেসে ফেলল। পূর্ণতা জানতে চাইল, আর আপনি ফড়িংকে ভালোবেসে কি করবেন? ইরাদ হেসে বলল, আমি আমার ফড়িংকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে দেব। পূর্ণতা হাসতে লাগলো। আজ বোধহয় হাসতে হাসতেই সে মরে যাবে। তারপর হাঁটতে হাঁটতে তারা চলে গেল মরা গাঙ্গের কাছে। পূর্ণতা চোখ ছোট করে ইরাদের দিকে তাকাতেই সে আবার হাসলো। ছোট্ট নৌকায় নেমে ইরাদ পূর্ণতার দিকে হাত বাড়িয়ে দিল। পূর্ণতা অবাক হয়ে জানতে চাইল, আপনি চালাতে পারবেন? ইরাদ বলল, একবার ভরসা করেই দেখো না। পূর্ণতা ইরাদের হাত ধরে নৌকায় চড়ে বসলো, বলল, ভরসা তো কবেই করে রেখেছি। ইরাদ ফের হেসে বৈঠা নিয়ে নৌকা চালাতে লাগলো। পূর্ণতা জানতে চাইল, কিভাবে শিখবেন? ইরাদ হেসে বলল, এই 1 সপ্তাহের পরিশ্রম রাশেদ শিখিয়েছে। পূর্ণতা ইরাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এভাবে হাসবেন না ডাক্তার সাহেব, আমার বুকে কেমন জ্বালা ধরে। ইরাদ নৌকা বাইতে লাগলো ঠিক মতোই। পূর্ণতার শাড়ি কিছুটা তুলে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে দিল। নৌকা ক্রমশই এগিয়ে চলছে। শাপলা ফুলগুলো হাতের নাগালে আসতেই পূর্ণতা তাদের টেনে তুলল। ইরাদ তাকিয়ে দেখল সে দৃশ্য। মনে পড়ে গেল এক নিস্তব্ধ দিনে সে এই মরা নদীর বুকে এক সোনার কন্যা দেখেছিল দূর থেকে। একইভাবে সে পানিতে ভেসে শাপলা রাজ্যে মিশে যাচ্ছিল। ভাবনায় ডুবে থাকতে থাকতে ইরাদ অনুভব করল সে সোনা কন্যা এখন তার বুকের মাঝে গুটিসুটি মেরে আছে, একেবারে তার হয়ে। আকাশে তখন মেঘ করেছে, ভীষণ বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি বইছে। পূর্ণতা ইরাদের বুকের সাথে মিশে গেল। ইরাদ তার কপালে চুমু খেলো আলতো করে। আচমকায় পূর্ণতা ফুপিয়ে উঠল। ইরাদের গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার সাহেব, আমি আপনার সাথে ভীষণ অন্যায় করেছি, তাই না? ইরাদ কিছু বুঝে উঠতে পারছে না। সে এক হাতে বৈঠা ধরে আরেক হাত পূর্ণতার মাথায় বুলিয়ে দিল। আরেকবার চুমু খেয়ে বলল, কি বলছে বোকা? পূর্ণতা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার বাবা মাকে দেখে রাখার জন্য প্রীতিকে রেখে যাচ্ছি, প্রীতির জন্য রাফিদকে রেখে যাচ্ছি, প্রণয় প্রাপ্তির জন্য আপনাকে রেখে যাচ্ছি। আপনার জন্য শূন্যতা ছাড়া কিছু রেখে যেতে পারছি না। ইরাদ জবাবে কিছু বলতে পারল না। পূর্ণতা ফের বলতে লাগলো, আপনার মা আমাকে বলেছিল আমি যেন আপনার ইচ্ছে স্বরূপ আপনাকে আরেকটা বিয়ে করতে বলি। আপনি বললেন নাকি আপনি মেনে নেবেন, অথচ আমি বলতে পারলাম না। আমি একটুও মহান হতে পারলাম না ডাক্তার সাহেব। আমি বেঁচে থাকতে আপনার ভাগ কাউকে
দিয়ে যেতে পারি না। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারিনি। কাঁধ ভর্তি দায়িত্ব দিয়ে আমি আপনাকে কষ্ট নিয়ে বেঁচে থাকার পুরো বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছি। ইরাদ কিচ্ছুটি বলতে পারল না, হাতের বৈঠা শক্ত করে ধরে রাখলো শুধু। পূর্ণতা নিভু নিভু গলায় বলল, আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তার সাহেব। ইরাদ বৈঠা রেখে দিল। পূর্ণতার গালে মুখে চুমু খেলো। পূর্ণতা ইরাদের বুকে থম মেরে পড়ে রইল। সে তখনও ফুপিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে পূর্ণতার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে গেল। পূর্ণতার শ্বাস নিতে কষ্ট যত বাড়তে লাগলো, সে ইরাদকে তত শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ণতার নাকের কাছে গরম কিছু অনুভব করে হাত রাখতে দেখতে পেল তাজা রক্ত। পূর্ণতার আহাজারি বেড়ে গেল। সে ইরাদকে জড়িয়ে ধরে বলল, শেষ মুহূর্তে এসে আমার কেমন বেঁচে থাকার লোভ বেড়ে যাচ্ছে ডাক্তার সাহেব। আমি কাল সারা রাত আল্লাহর কাছে আমার হায়াত প্রার্থনা করেছি। আমি আপনার সাথে আরো অনেক দিন বাঁচতে চাই, কিন্তু আমার সময় ফুরিয়ে এসেছে। আমার আপনার সাথে আরো 21টা বসন্ত পার হলো না, সব কেমন একটাতেই থমকে গেল। কথা বলতে পূর্ণতার ভীষণ বেগ পেতে হচ্ছে। একটুখানি বলে সে থামলো। বড় শ্বাস নিয়ে ফের বলতে লাগলো, আপনি সবটা জানতেন তাই না? জানতেন যে আমি লাস্ট স্টেজে আছি, বড় জোর 6 মাস সময় আছে আমার হাতে। এসব জেনেও আপনি আমার হাত ধরেছেন শক্ত করে। আপনার এত নিষ্ঠুর। আমাকে সুন্দর মৃত্যু দেওয়ার জন্য কি আপনাদের এত অভিনয়? পূর্ণতার কথাগুলো ফ্যাসফ্যাসে হয়ে যাচ্ছে। ইরাদের মনে হলো বুকের কাজটা কেউ খামছে ধরেছে। এতদিন যা গোপন করে এসেছিল সবটা জেনে গেছে পূর্ণ। সেদিন যখন পূর্ণতার রিপোর্ট হাতে এলো, তখন ইরাদ কোনোভাবে নিজেকে ধরে রাখতে পারেনি। ফুটপাতে বসে ইরাদ ইকরাম সেদিন আরও একটা দুঃখে কেঁদেছিল। তা হলো পূর্ণ তাদের ছেড়ে সহসায় চলে যাবে, অথচ তার চোখে মুখে ছিল বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। ইরাদ ঠোঁট নেড়ে কত কি বলতে চাইল, কিন্তু তার গলা যেন শুকনো মরুভূমি, শুকিয়ে চৌচির। ইরাদ কিচ্ছু বলতে পারল না। সব ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আর দিতে পারল না কোনো মিথ্যা আশ্বাস। পুরো তার শরীর দুর্বলের চেয়ে দুর্বল হয়েছে। সে ক্ষীণ গলায় বলল, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তার সাহেব। পূর্ণতার কথা যতটা শোনালো তার চাইতে তীব্র বোঝা গেল তার কষ্ট। ইরাদ পূর্ণতার মাথা তুলে দেখল তার হাতের পালস চেক। তার অভিজ্ঞতা, ডক্টরের ডিগ্রি তাকে জানান দিল কিছু দায়িত্ব। পূর্ণতার ঘোর লেগে আসা চোখ মুখে দেখে ইরাদ দাঁতে দাঁত চেপে তাকে নিজের দিকে ফেরালো। পূর্ণতা তখনও বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ডাক্তার সাহেব। ইরাদের আবেগের জবাব দিতে পারল না। সে পূর্ণতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, তওবা আস্তাগফিরুল্লাহ। পূর্ণতা এক ঘোরের মাঝে ইরাদের স্বর পেয়ে নিজেও বলল, তওবা আস্তাগফিরুল্লাহ। তার অশান্ত হৃদয় বোধহয় অপেক্ষায় রইল ইরাদের মুখ থেকে শেষবারের মতো ভালোবাসি শোনার। কিন্তু দায়িত্ব কতই না কঠোর। পূর্ণতার অভিমানী চোখ ক্রমশই পাথরে ঠেকছিল। তার দিকে চেয়ে ইরাদ তখন তার কানের কাছে জোরে আওড়াতে লাগলো চিরন্তন সত্য সে বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কয়েকবার শোনার পর পূর্ণতার সাক্ষ্য দিল তার রবের নামে। মৃত্যু তৃষ্ণার শেষ সময়ে ইরাদের হাত সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে পাড়ি জমালো অন্তত পথের যাত্রায়। তার চোখ জোড়া তখন ইরাদের দিকে চেয়ে অল্প মুদিত হয়ে রইল। ইরাদ কাপা হাত এগিয়ে নিল। এই হাতে সে কত মানুষের শেষ দৃষ্টি বন্ধ করেছে, স্বজনদের জানিয়েছে হি ইজ নো মোর। অনর কণ্ঠে ইরাদের বলা এই কথায় মানুষজন মর্মবৃদ্ধ হরিণীর ন্যায় তার দিকে তাকিয়েছিল। তার চোখের জল বোধ হয় তার উপর রুষ্ট হয়েছিল তার কঠিন কথা শোনাতে কুণ্ঠিত বোধ না করায়। তারা যে কি অভিশাপ দিয়েছিল কে জানে। আস্থা সুধে আসলে ফেরত এলো। এরা যেন কত শতাব্দী পেরিয়ে তার প্রিয়তমার শেষ দৃষ্টি শেষবারের মতন দেখল। বন্ধ করে দিল তার শেষ চাহনি। ইরাদ হাত তখন ঠক ঠক করে কাঁপছিল, কোনো এক বৃদ্ধের হাতের মতো। পূর্ণতার নিথর দেহ নিয়ে ইরাদ কতক্ষণ ওভাবেই বসেছিল জানা নেই। তবে অল্প কিছুক্ষণ পর এই ইরাদ কেমন উদ্ভ্রান্তের ন্যায় আচরণ শুরু করেছিল। সে পূর্ণতার কালেমা পড়িয়ে কিসব কইল, এই সব কিছুই তার কাছে মিথ্যে ঠেকল। পূর্ণতার হাত পা ধরে দেখল ভীষণ ঠান্ডা। ইরাদ চমকে গেল। তার তীরে পৌঁছতে হবে, ওকে বাড়ি নিয়ে দ্রুত কমফোর্টারে জড়াতে হবে।
এমন ঠান্ডা ওর শরীরের জন্য ভালো নয়। ইরাত পূর্ণতাকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো, অন্য হাতে নৌকার দাঁড় বাইতে লাগলো। নৌকা অযথা ছোটাছুটি করলো, তার ফলে সৃষ্ট ঢেউগুলো পাড়ে গিয়ে আঘাত হানতে লাগলো। সেদিন সে নীরবতা দেখিয়েছিল ইরাদের আহাজারি। গুড়ি গুড়ি বৃষ্টিগুলি ভিজিয়ে দিয়েছিল ইরাদের বুকে লেপ্টে থাকা পূর্ণ রক্তখানি। তার খোপা থেকে খুলে যাওয়া রজনীগন্ধা ঝরে গিয়েছিল আলগোছে, ঠিক যেভাবে পূর্ণতা অকালে ঝরে গেছে। তারপর পাড়ে কিভাবে পৌঁছেছে তা ইরাদের জানা নেই, তবে সে পূর্ণতাকে পাজা কোলে নিয়ে পৌঁছানো মাত্রই বাড়ির পথ ধরেছে। সে যতবার পালস চেক করেছে, মনের ভ্রমে সে কেমন টিকটিক চলন অনুভব করছে। সূর্য তখনও মেঘের আড়ালে, অথচ মানুষের দিনক্ষণ শুরু হয়ে গেছে। এরা দ্রুত পা চালাচ্ছে, তার মাথায় একটা কথাই ঘোরপাক খাচ্ছে, এসব ভ্রম। তার পূর্ণতাকে নিয়ে দ্রুত পৌঁছতে হবে, ঠান্ডা লাগা তার জন্য ক্ষতিকর। ততক্ষণে বৃষ্টির ব্যাগ বেড়েছে, ইরাত ভিজে গেছে পূর্ণ। যদি এখন আর পৃথিবীতে তার নামধামের কোনো মূল্য নেই, সে আর মানুষ নেই। ইরাত সদর দরজা খুলে প্রবেশ করলো। পূর্ণতা তার কোলে, রাজিয়া বেগম উঠে পড়েছেন তার কোলে প্রাপ্তি, পাশে বসা প্রণয়। ইরাতকে প্রবেশ করতে দেখে জানতে চাইবেন কোথায় গেছে। তার আগেই এ অবস্থা দেখে তার বুক ধক করে উঠল। ইরাত সোজা তার রুমে প্রবেশ করলো, রাজিয়া বেগম পিছু পিছু রুমে প্রবেশ করলো। ইরাত দ্রুত পূর্ণতাকে কমফোর্টার দিয়ে জড়িয়ে ধরলো, তারা দিয়ে বলল, মা রাশেদকে কল দিয়ে বলো অ্যাম্বুলেন্স নিয়ে আসতে, দ্রুত করো প্লিজ। তিনি দ্রুত ছুটবেন, তখনই নজরে এলো দুলতে থাকা পূর্ণতার নিথর হাত। সেদিকে তাকিয়ে এগিয়ে আসতে দেখে ইরাদের ভয় হলো। সে জানে এসব মিথ্যে, এরা বিশ্বাস করতে চাইবে না। সে মাকে চেঁচিয়ে বলল, আমি পালস চেক করেছি, আমি ডাক্তার না। রাজিয়া বেগম মাথা নেড়ে সায় দিলেন। কিছু দূর এগিয়ে তার মনে হলো ডক্টর ও এক্ষেত্রে বিশেষ ডক্টর থাকে না। তিনি এক ঝটকায় এগিয়ে এসে পূর্ণতার হাত ধরে ফেলতেই শিউরে উঠলেন। রাজিয়া বেগমের চিৎকারে তৎক্ষণাৎ হাজির হয়ে গেলেন ইরাদের দাদি, ফিহা, প্রীতি, ইরা। তারা কেউ কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। প্রীতি কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কি হয়েছে আন্টি? রাজিয়া বেগম আহাজারি করে চেঁচিয়ে উঠলেন, দিননাসি চলে গেছে, আমার ছেলেকে একা করে চলে গেছে। ইরাদ একটানে মায়ের হাত থেকে পূর্ণর হাত ছাড়িয়ে নিল। সে পালস চেক করে বলল, দেখো মা, এখনো পালস চলছে, আমি পাচ্ছি, বিশ্বাস করো পাচ্ছি। এসব বলবে না তুমি, একদম না। ইরাদ পূর্ণতাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল। এদের ভাবভঙ্গি ভালো ঠেকছে না তারা ওকে কোথায় নিতে চায়, নিচে নামিয়ে শুইয়ে দিতে চায়। আজব তো, মেঝেতে শুতে পারে না। সে দেবে না, কিছুতেই দেবে না। সাদমান সাহেব হাঁটতে হাঁটতে শাহিদা বেগমকে বললেন, বলেছিলাম আর একটু আগে আসতে, মেয়েটাই এখন বোধহয় নাস্তা করে ফেলেছে। তারপর একটু দ্রুত পা চালাচ্ছ না তুমি? ও যদি না খেতে পারে? শাহিদা বেগম শক্তি পাচ্ছেন না, আজ পথ অনেকখানি ঠেকছে। তিনি পূর্ণতার জন্য তার পছন্দের পায়েস বানিয়েছেন। বানানোর সময় থেকেই তার বড় অদ্ভুত অনুভূতি হচ্ছে। সাদমান সাহেব স্ত্রীকে ফের তাড়া দিল। বাড়ির কাছাকাছি পৌঁছে মানুষের দৌড়ঝাঁপ দেখা গেল। সাদমান সাহেব ঘুণাক্ষরেও এইসব ভাবেনি। তিনি আশেপাশে জানতে চাইলেন কি হয়েছে। লোকজন তাকে চিনতে পেরে এগিয়ে এলেন। একজন এসে তার কাঁধে কাঁধ মিলিয়ে বললেন, আসেন ভাই আসেন, আমার সাথে আসেন। আমার তো আর এসবের হাত নেই, আল্লাহ দিয়েছে আবার নিয়ে গেছে। সাদমান সাহেব কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না, তার সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। সেদিন এইটুকুন পথ শাহিদা বেগমের কাছে পুলসিরাত ঠেকল। তিনি তখনও বুঝতে পারলেন না ভীষণ যত্নে আগলে রাখা পায়েসটুকু তার মেয়ের খাওয়া হবে না। মৃত তো চলে যায়, থেকে যায় তার ব্যথিত স্বজনদের দুর্বিষহ আহাজারি। তবুও সে বেদনা ছাড়িয়ে তাদের কত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়, তার শেষ বিদায়ের বন্দোবস্ত করতে হয়, সেখানে কত দায়িত্ব। পূর্ণ অবশেষে চলে গিয়েছে, সবাইকে এক অজানা চিন্তা থেকে মুক্ত করে দিয়ে গেছে। তারা দেখে যাওয়া হয়নি তার চলে যাওয়ার মানুষগুলো কিভাবে ভেঙে পড়েছে। শাহিদা বেগমের আর জ্ঞান ফেরেনি। প্রীতি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল, যেন কথা বলতেই ভুলে গেছে। রাদীপ প্রীতির মাথা তার বুকে আগলে রেখেছে। নিশি বসে পাগলের মতো বিলাপ করলেও সে করতে পারছে না। অথচ রাদীপ ছিল পূর্ণর দেয়া নামের কোমল পুরুষ, অভিমানী পুরুষ। তবুও সে বিলাপ করতে পারছে না, কারণ সে কথা দিয়েছে আগলে রাখার। সাদমান সাহেব খাটিয়ায় পূর্ণতার হাত ধরে বসে আছে। তার কাছে এখনো সবটা ঘোরের মতো লাগছে।
এই তো সেদিনের কথা, চারের ভয়াবহ বন্যা তখন। তিনি বেকার, মাথায় হাজার কত টাকা জোগাড়ের চিন্তা নিয়ে হসপিটালে দাঁড়িয়ে নিজের স্ত্রীর সুস্থতা কামনা করছেন। তিনি বাবা হবেন, সি সেকশন লাগবে। এর প্রচলন তারা গ্রামের মানুষরা কেউই আগে শোনেনি। সবাই এক কথায় তবে বলেছে, তোমার তোর স্ত্রী বউ তো বাঁচবে না রে। আমাদের এত এক্সপেরিমেন্ট শত চিন্তার মাঝে নার্স যখন তবে তার তোমার কোলে একটা স্ত্রী তোয়ালে পেঁচানো আমাদের বাচ্চা দিয়ে গেল, এক্সপেরিমেন্ট সে নয়। ছোট্ট একটা মেয়ে হাত নেড়ে কাঁদছিল। কাঁদতে কাঁদতে সে সাদমান সাহেবের আঙুল মুঠো করে ধরেছিল। এর আগে কয়েকবার তার স্ত্রী সন্তান জন্ম ব্যর্থ হওয়ার পর যখন তিনি বাবা হলেন, তখনও বিশ্বাস করতে পারেননি তার একটা মেয়ে হয়েছে। আজও খাটিয়ায় মেয়ের ঠান্ডা জমে যাওয়া হাতখানা মুঠোয় নিয়েও বিশ্বাস করতে পারলেন না যে তার মেয়ে তার আগেই চলে গিয়েছে। তাকে এখন তার খাটিয়া বহন করতে হবে। জানা যায়, ইমাম সাহেব যখন জনসম্মুখে ইরাদের কাছে তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলেন, ইরাদ তখনই কেবল দুফোঁটা চোখের জল ফেলেছিল, ব্যাস আর ফেলেনি। তার পূর্ণতাকে রিস্ট্রিকশন দিয়ে গেছে। এই চোখের জল শুধু তার জন্য পৃথিবীর মানুষের সামনে তার নিষিদ্ধ। ইরাদ যখন কাপা হাতে মাইক নিয়ে বলল, আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। সবাই একসাথে আমিন বললেন। পূর্ণতাকে শেষ বিদায়ের সময় যখন সকলে মিলে খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছিল, তখন মনে হলো একখণ্ড সাদা মেঘ নিয়ে যাচ্ছে তারা। কবরে এক মুঠো মাটি দিয়েই সাদমান সাহেব অসুস্থ হয়ে গেলেন। ইরাত মাটি দেওয়ার সময় শেষবারের মতো তার ফড়িংয়ের স্মৃতিচিহ্ন দেখে নিল। তার মনে হচ্ছিল এই বুঝি হৃদযন্ত্রটা নিংড়ে বেরিয়ে এলো। তার কানে বারংবার বেজে উঠল ছন্দে ছন্দে পূর্ণতার বলা, যদি এক কবরে দুজনের থাকার করিত নিয়ম। ইরাদের মনে হলো পূর্ণতাকে যদি সে কথা না দিত, তবে সেদিন এক কবরে দুজন না থাকলেও একসাথে দুটো কবর হতেই পারত। তবে তা হলো না। ইরাদ কথা দিয়েছে, তাকে সে কথাগুলো রাখতে হবে। এক একে সব মাটি দিয়ে যখন সকলে পূর্ণতাকে রেখে চলে গেল, কেবল ইরাদ যেতে পারল না। ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। যদিও পূর্ণতার বৃষ্টি পছন্দ, তবুও শেষ সময়টায় ওর বৃষ্টিতে ভেজা বারণ ছিল। ইরাদ ছটফট করল। কবরের ওপর পড়ে রইল। তার সে শুকনো কাপড় ভিজে ফের শুকিয়ে গেল। রাশেদ, রাদীপ, আজহার কেউই তাকে তুলে নিতে পারল না। সময় গড়িয়ে বিকেল থেকে তখন সন্ধ্যা। ইরাদ এক দৃষ্টিতে তখনও তাকিয়ে প্রিয়তমার সমাধির দিকে। এমন সময় ইরাদের কাঁধে কেউ যেন স্পর্শ করল। ইরাদ পিছু ফিরতে দেখতে পেল প্রণয়কে। তার চোখ ভর্তি জল। প্রণয় কাঁপতে কাঁপতে বলল, বাবা মা তো চলেই গেছে, তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবে? সবাই আমাদের কেন ছেড়ে চলে যায়? ইরাদ প্রণয়ের মুখে সেদিন প্রথম বাবা ডাক শুনেছে। বাবা ছেলেতে জড়াজড়ি করে তারা সেখানটায় কতখানি বসেছিল সময় জানা নেই। এরপর থেকেই তাদের সেখানে বসে নিজেদের সমস্ত গল্প আর অভিযোগ শোনানোর অভ্যাস হয়ে গেল। তবে ইরাদকে সেদিন ঘরে ফিরতে হয়েছিল। পূর্ণতা সে বন্দোবস্ত করে গেছে। পূর্ণতা ভুল বলেছিল যে সে ইরাদের জন্য কিছু রাখেনি। পূর্ণতা ইরাদের জন্য তার প্রণয়ের প্রাপ্তি রেখে গেছে, যার জন্য ইরাদ ঘরে ফিরতে বাধ্য হয়েছে ফড়িংয়ের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে, কাটিয়ে দিতে কতগুলো বছর। রাশেদের কাছ থেকে সব শুনে মিস জেনি কেমন থমকে গেলেন। আজ 3রা মে। আজকের দিনটাতেই নাকি মিস ফড়িং তার ডক্টর সাহেবকে ছেড়ে চলে গেছেন। জেনির কেমন কান্না পেল, কিন্তু কান্না করতে পারল না। তার আগেই ডাক পড়ল, আজ একটা ক্রিটিক্যাল সার্জারি হয়েছে, তার রিপোর্ট করতে হবে। জেনিফার রোগীর স্বজনদের অপারেশন সাকসেসফুলের খবর দিয়ে সার্জনের কাছে ছুটলেন। ছুটতে ছুটতে মনে হলো ডক্টররা আসলেই কসাই হয়। দিন রাত সুখ দুঃখ নিয়েই তাদের ছুটতে হয়। পূর্ণতার কপাল ভালো, তিনি কসাই হওয়া থেকে বেঁচে গেলেন। নিয়ে গেলেন আক্ষেপ। 7-5 ভাবতে ভাবতে জেনি পৌঁছে গেল। রিপোর্ট নিয়ে বসতেই সে থমকে গেল। তার সামনে গম্ভীর মুখে বসে ডক্টর প্রীতি সাহারিয়ার। আজকের সার্জন সেই ছিল, সেই প্রীতি, সে ছোট্ট প্রীতি, যাকে নিয়ে তার বোনের রাজ্যের সব চিন্তা। মৃত্যু ক্ষুধাও যে সে চিন্তা থেকে রেহাই দেয়নি। সে অভিমানী প্রীতি আজ একজন শক্তপোক্ত মানুষ, যে কঠোর হাতে সবটা সামলে নিচ্ছে। জেনিফার দেখেই বুঝতে পারল পূর্ণতার রেখে যাওয়া আমানত সে সালামত রেখেছে। জেনিফারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ডক্টর প্রীতি ভ্রু কুঁচকে ফেললেন। কলম থামিয়ে বললেন,
কিছু জানতে চাও? জেনিফার উদাসীনতায় বলে ফেলল, জানতে চাচ্ছিলাম একমাত্র বন্ধুকে হারিয়ে আপনি কেমন আছেন। ডক্টর প্রীতি আশ্চর্য হলো না, তার চোখে কেমন ক্লান্তি ভর করলো। জেনিফারের মনে হলো সেদিন নিজের বোন, যে তার একমাত্র বন্ধু ছিল, তার লাশ দেখে সেই যে প্রীতি স্তব্ধ হয়ে গিয়েছিল, প্রীতি এখনও সেই স্তব্ধতা কাটিয়ে উঠতে পারেনি। জেনিফার কাজ শেষ করে আজকের দিনের রিপোর্ট ইরাদ স্যারের রুমে নিয়ে গেল। আজকে হসপিটালের প্রত্যেক স্টাফ ডক্টর রোগীদেরকেও একটা গিফট বক্স দেয়া হয়েছে। প্রতি বছর এই দিনে দেয়া হয়। তাতে থাকে এক স্লাইস ডেজার্ট, 6টা রজনীগন্ধা আর একটা ছোট্ট সচেতন বার্তার নোটবুক। এছাড়াও এই দিন বহু এতিমদের খাওয়ানো হয়, ফ্রি চিকিৎসার ক্যাম্পিং করা হয়। পূর্ণতা শাহরিয়ারের অকাল মৃত্যুর স্মরণে ডক্টর ইরাদ, ডক্টর প্রীতি, ডক্টর রাদীপ এই হসপিটালে আর্তদের জন্য চিকিৎসা সেবা দিচ্ছে। ডক্টর ইরাদ সামর্থ্যহীন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে। জেনির মনে হলো এটাকেই বলে বোধহয় মরে গিয়েও বেঁচে থাকা। তার মনে হলো পূর্ণতা হাজারো মানুষের মাঝে এখনও বেঁচে আছে, তাকে এরা বাঁচিয়ে রেখেছে ভীষণ যত্নে। রিপোর্ট চেক করে ইরাদ মিস জেনিফারকে ধন্যবাদ দিল। গতবার এই দিন কিছুটা গরমিল হয়ে গিয়েছিল, এবার হয়নি। জেনির এক মুহূর্তের জন্য মনে হলো বহু সাংঘাতিক জিনিস। এই যে মরে যাওয়ার পরও ডক্টর ইরাদ ভয় পাচ্ছে। এই ভয়টা জেনিফারের কাছে একটুও কমেডি নয়, বরঞ্চ আবেগের। তিনি চায় না আজকের দিনে কিছু ত্রুটি থাকুক। ইরাদ সাহেব তার বড় আবেগের দিনে কোনো ভুল করতে চাচ্ছে না। ইরাদ জেনিফারকে ধন্যবাদ দিল, তার কাজের মর্যাদা দেয়া উচিত বলে জানালো। জেনিফার আমতা আমতা করে বলল, স্যার যদি কিছু মনে না করেন তবে কি জানতে পারি এই বক্সে স্ল্যাব রেজাল্ট আর 6টা রজনীগন্ধা কেন দেওয়া হয়? ইরা সাহেব ধীরে সুস্থে বললেন, এক স্লাইস ডেজার্ট আমার স্ত্রীর ভীষণ পছন্দের খাবার, আর 6টা রজনীগন্ধা হলো আমাদের অর্ধপূর্ণ 6 মাসের সাদাসিধে ভালোবাসার প্রতীক। জেনি মাথা নাড়ল। ইরাদ প্রশ্ন করল, আর কিছু? জেনিফার আমতা আমতা করে বলল, আমি ম্যামের কবর দেখতে চাই। পাশে রাশেদ মুখ কুঁচকে ফেলল। ইরাদের পছন্দ নয় তার জীবনের ঘটনা কেউ জানুক। এখন জেনিফার জেনেছে শুনে রেগে না যায়, কিন্তু তার হলো না। ঘূর্ণিঝড়ের মতো প্রবেশ করল 17 বছরের একটি কিশোর আর 7 কি 8 বছরের এক বালিকা। স্কুল ইউনিফর্ম পরা মেয়েটি মায়াভর্তি দুচোখে অভিযোগ নিয়ে বলল, বাবা বাবা, ভাই আমাকে মেরেছে। ছেলেটি বলল, ও দুষ্টামি করছিল বাবা। হ্যাঁ, একদম মিথ্যা বলবে না, আমি কিন্তু মাকে বলে দেব তুমি আমাকে মারো। প্রণয় মাথা চাপড়ে বলল, আহা, কাঁদে না বাবু, এদিকে আসো। ডক্টর ইরাদকে কিছুটা হাসতে দেখা গেল। সে গম্ভীর মুখে বলল, গাড়িতে বসো, সাথে জেনি আন্টিকে নিয়ে যাও, সে মাকে দেখতে যাবে। সেদিন জেনিফার সবাইকে দেখলেও সে অসহায় বাবা মাকে, দেখলো অভিমানী পুরুষ রাদীপকে, সে বাচ্চা প্রণয় প্রীতি আজ বড়, তাদের আষ্টেপৃষ্ঠে মায়ের গল্প। যে মা তাদের সে ছোট্টবেলায় ছেড়ে গিয়েছিল, আজও সে মা তাদের জীবনের অংশ হিসেবে থেকে গেছে। প্রণয় কোথাও বেরোবার আগে মায়ের কবর জিয়ারত করে মাকে বলে যাচ্ছে। প্রাপ্তি কারো বকুনি খেয়ে মায়ের কাছেই নালিশ করছে। সব কিছুতে সবাই এখনও পূর্ণতাকে বাঁচিয়ে রেখেছে। পূর্ণতা মরণব্যাধিতে আক্রান্ত হয়ে যে ভয়টা সবচেয়ে বেশি পেয়েছিল তা হলো সবাই তাকে ভুলে যাবে। পূর্ণতার সে ভয় তারা তুড়িকূপ মেরে উড়িয়ে দিয়েছে। তারা পূর্ণতাকে বাঁচিয়ে রেখেছে প্রতিটা পদক্ষেপে। এখানে সবাই সবার জায়গা থেকে ছুটে চলেছে জীবনের খোঁজে অবিরাম। যদিও পূর্ণতার অনুপস্থিতিতেও তারা দিব্যি চলছে, তবুও কোথাও একটা থমকে গেছে। রাত তখন বেশ, আকাশে শুক্লপক্ষের চাঁদ, হালকা জ্যোৎস্নায় কবরের সাদা টাইলস কেমন জ্বলজ্বল করছে। এই অন্ধকার হাতড়ে সেখানে এক ছায়া দেখা গেল। খানিকটা দূরে দাঁড়িয়ে ইকলাফ। আজ 10 বছর পর সে দেশে ফিরেছে। চোখে স্টাইলিশ সানগ্লাসে পরিবর্তে হাই পাওয়ারে চশমা উঠেছে। ইকলাফ দূরে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলল। সেদিন পূর্ণতার ডেট জোন শিওর হয়ে রিপোর্ট এলো। এরপর যে ঘটা করে দেশ ছাড়ল, আর সাহস এই করেনি, উঠতে পারল না তারা কবরটুকু দেখার। অথচ ইরাদ, যেদিন পূর্ণতা ইরাদের বিয়ে, সেদিন ইকলাব জানতে চেয়েছিল তার মধ্যে কিসের কমতি ছিল যে পূর্ণতা তাকে বেছে নিল না।
পূর্ণতা সেদিন চুপ ছিল, কিছু বলেনি ইকলাফ। আজ সে জবাবটা পেয়ে গেছে। ভালোবাসার কোনো কাব্যিক সংজ্ঞা তো সে দিতে পারে না, তবে মৃত্যু থেকে সাদা কাফন অবধি সাথে থাকায় ইরাদের ভালোবাসার জড়ি বোধহয় সে বাদ পড়ে গিয়েছিল। ইকলাব তপ্ত শ্বাস ফেলে পা বাড়াতে নিতেই গতানুগতিক ধারায় কেউ পেছন থেকে কলার চেপে ধরল। ইরাদ খেকিয়ে বলল, শালা এখনো চোরের মতো পালাস? ইকলাব কাজ ছাড়িয়ে বলল, বলেছে তোকে জার্নি করে আসিনি, ক্লান্ত আমি। ইরাদ এসে বলল। 10 বছর পর আসার সাহস হলো? ইকলাব নিভু গলায় বলল, অত সাহস নেই আমার তোর মতো, বীর পুরুষ নই। ইরাদ হাসলো, তার দিকে এক মগ কফি বাড়িয়ে দিয়ে বলল, যাকে লাল শাড়িতে ভালোবাসা যায় তাকে সাদা কাফনেও ভালোবাসার অকাত রাখতে হয়। চল যাবি? ইরাদ মাথা নাড়ল। না, অনেক গল্প জমে আছে ওর সাথে। ইকলাব মাথা নেড়ে বাড়ির ভেতরে চলে গেল। পূর্ণর অন্দরমহলে প্রবেশ করল দীর্ঘ বছর খানিক পর। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই প্রণয়ের দেখা পেল। সে রাতের পড়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ইকলাবকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। ইকলাব তাকে জড়িয়ে ধরে বলল, কি অবস্থা বেটা? তুমি কখন এলে? এই তো আজকে তোর বাপের জোড়াজুড়িতে পেরে উঠলাম কই। বাকি সবাই কই? ইকলাব হেসে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে হবু বউয়ের কথা জানতে চাইছিস? নট সো ব্যাড। কাজ কর, অর্ষি আম্মিকে কল করে বলে দে আমি এবারই আসেছি, ওরা যেন কাল চলে আসে। প্রণয় মাথা নাড়ল। ইকলাব চাচ্চু ছোট থেকে তাকে জামাই বলে। মা নাকি এই বিয়ে ঠিক করে রেখে গেছে। যদিও এসব নিয়ে প্রণয় খুব একটা মাথা ঘামায় না। সে চলে গেল ফোন করতে। ইকলাব গিয়ে সোজা ইরাদের রুমে ঢুকল। ইরাদের রুম এখনও দশক পুরনো। বেটা তার বউয়ের স্মৃতি ধরে রেখেছে বরাবরই। শুধু এই রুম নয়, পুরো বাড়িটাই পূর্ণতা যেমনটি রেখে গেছে তেমনই। ফুল গাছের শেফ যেখানে যেমন দেয়া আছে তাই আছে এখনও। কেউ বদলায়নি, বদলানোর সাহস অবধি করেনি। ক্লান্ত শরীর নিয়ে ইকলাব শুয়ে পড়ল। এপাশ ওপাশ করেও ঘুম এলো না তার। ইকলাবের মাথায় অদ্ভুত চিন্তা আসে। তার মনে হচ্ছে অনেকদিন পর এই বিছানাটা নষ্ট হয়ে যাবে, তারপর ভেঙে যাবে। তখন দেখা গেল ডক্টর ইরাদ বউয়ের স্মৃতি ধরে ডাকতে সে বিছানাতেই শুয়ে আছে। ইকলাব পেরে উঠল না নিজের অহেতুক ভাবনার সাথে। সে উঠে দাঁড়ালো। খোলা জানালা দিয়ে ইরাদকে দেখা যাচ্ছে। সে এখনও কবরের পাশ ঘেঁষে বসে আছে। চাঁদের আলোয় ব্যাপারটা কেমন অস্বাভাবিক আর অদ্ভুত ঠেকছে। ইকলাব সাহিত্য অনুরাগী মানুষ। তার এত বছরের জীবনে সবচেয়ে বেশি হৃদয় কাড়া ঝুটেছিল অরু মহিব। ইকলাবের মনে মনে ভাবল, মহিব আর অরুদের গল্পের নাম ছিল কৃষ্ণপক্ষ। এরা তার পূর্ণ অনেকটা তাদের মতোই, অনেকটাই আলাদা। এরা তার পূর্ণতার যদি কোনো গল্প থাকতো তবে বোধহয় তার নাম হতো শুক্লপক্ষ কিংবা শুক্লপক্ষের শেষ তিথি। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার।